হাই এভরিওয়ান, আমার নাম সৌরভ রয়। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজকে আপনারা শুনতে চলেছেন মধুরিমা সেনের কলমে বিষক্রিয়ায় মৃত্যুর কিনারা। আজকে এই গল্প থেকে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। এই গল্পে যে বিষের নাম উল্লেখ করা হয়েছে সেই বিষের নাম কি? শুরু হচ্ছে আজকের নিবেদন, বিষক্রিয়ায় মৃত্যুর কিনারা। দিনটি ছিল রবিবার। তখন বেলা প্রায় 10টা। রোববারের জমাটি বাজার সেরে এসে অর্ণব আরাম কেদারায় বসে মহুয়ার সাথে কিছু হিসেব নিকেশ করছিল। সেই সময় ওনার ভাই কিংসুক নিজস্ব কিছু লেখালেখিতে মত্ত ছিল। কিংসুক বরাবরই খামখেয়ালি মনোভাবের। তার কোনোদিনই এসব সাংসারিক ঘরোয়া কাজে মন বসে না। সেই নিয়ে যদিও বাড়িতে কেউ কোনোদিন চাপ সৃষ্টি করেনি, তবে সুযোগ পেলে বৌঠানোর রঙ্গরসিকতা করতে ছাড়ে না। তাই মহুয়া বলেই ফেলল, আরে ঠাকুরপো, এবার তো একটু গৃহকর্মে মনোনিবেশ করো। বিয়ের যে আর কয়েকটা দিন বাকি আছে, তার মধ্যে নিজেকে সর্বগুণ সম্পন্ন পুরুষ হিসেবে গড়ে তুলতে হবে যে। আসলে এখানে বলে রাখা ভালো, আর মাস কয়েকের মধ্যেই কিংসুকের বিয়ের দিন নির্ধারণ করা হবে। তাই বৌঠান হিসাবে মহুয়ার এত তোড়জোড় আর কি। কিংসুক এরই প্রত্যুত্তরে বলল, ও বৌঠান, তুমি তো জানোই আমি তোমার স্বামীর মতো সর্বগুণ সম্পন্ন নই। দাদা যেমন একাধারে গোয়েন্দা, তেমনি একাধারে বড় দাদা, আবার একাধারে তোমার মনের মতো স্বামী। বাবারে বাবা, আমি কিন্তু এত কিছু একসাথে সামলাতে পারবো না। মহুয়া হাসতে হাসতে বলল, দেখবো একবার বিয়েটা হোক না, তারপর দেখবো কেমন সামলাতে পারো না। হঠাৎই অর্ণব বেশ রেগে মেগে বলল, এই যে শোনো ভাই, বৌঠান মজার চলে বললো, আমি কিন্তু বলছি না। অনেক হয়েছে, এবার ঠিক করে একটা কোনো দিকে ধাতস্থ হতো দেখি। না আছে লেখালেখি তেমন, না আছে গোয়েন্দাগিরিতে, আর গৃহকর্ম তো বাদই দিলাম। আরে দাদা! কিংসুক কিছু বলার আগেই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। অর্ণব আর 1 মিনিটও দেরি না করে ফোনটা তুলল। এমনভাবেই ফোনটা তুলল যেন দেখেই মনে হবে যে এই ফোনটার জন্যই যেন অর্ণব অপেক্ষায় ছিল। তিনি ফোনটা তুলে বলল, হ্যালো, কে বলছেন? আমি কলকাতা পুলিশ অফিসার দিব্যেন্দু শেঠ বলছি। আপনি ডিটেকটিভ অর্ণব রায় বলছেন তো? হ্যাঁ বলুন। আসলে আমি একটা বিশেষ দরকারে আপনাকে ফোন করেছি। আপনি হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন, আপনার বাড়ির আশেপাশের এলাকায় অর্থাৎ বউবাজার স্ট্রিটেই একটা মৃত্যু হয়েছে। মৃত্যুটা... দাঁড়ান, আমি এ ব্যাপারে সামনাসামনি থেকে সবটা জানতে চাই। এ তো উত্তম প্রস্তাব। আপনি তাহলে থানায় চলে আসুন, তারপর না সব কথা হবে। টেলিফোন কেটে অর্ণব কিংসুককে বলল, এই কিংসুক, চটপট রেডি হয়ে নাও, এখনই বেরোতে হবে। কিংসুক বা মহুয়ার আর কিছু বুঝতে বাকি নেই যে একটি নতুন কেসের রহস্য সমাধানের প্রস্তাব এসছে অর্ণবের নিকটে। তাই কিংসুক আর কথা না বাড়িয়ে চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল দাদার সাথে। পথে অবশ্য কৌতূহলবশত প্রশ্ন করল, কিন্তু দাদা, আমরা যাচ্ছিটা কোথায়? থানায়। মিনিট 15-র মধ্যেই ওরা পৌঁছে গেল থানায়। অফিসার দিব্যেন্দু সেন চেয়ার দুটো এগিয়ে দিয়ে বসতে দিল ওনাদের। ওনার বসার পর অর্ণব বলল, ধন্যবাদ। এবার বলুন তো ব্যাপারটা কি? আচ্ছা, আমি যদি খুব ভুল না হই তাহলে মৃত ব্যক্তিটির নাম রাজনারায়ণ বসু, তাই তো? হ্যাঁ অর্ণববাবু, আপনি ঠিকই ধরেছেন। কিন্তু দাদা, তুমি জানলে কিভাবে? আমি কি আর জানি কিংসু, খবর হাওয়ায় ভাসে। আজ বাজার সেরে আসার পথে কানাকুশোয় খবরটা শুনেছে। অফিসার বলতে শুরু করলেন, কাল অর্থাৎ 15ই মে রাত প্রায় 8টা হবে, তখন একটা খবর আমাদের কাছে আসে। আমরা যাই সেই স্পটে। গিয়ে দেখি একটি ভদ্রলোক মৃত অবস্থায় পড়ে আছে। লোকটির ততক্ষণে মুখ থেকে এক ধরনের তরল পদার্থ গড়িয়ে পড়ছিল। এছাড়াও জানা যায় হঠাৎ করেই ওনার শ্বাসকষ্ট হয় এবং তারপর তিনি মারা যান। আচ্ছা, এ ব্যাপারে আপনার কি অনুমান? দেখুন, শ্বাসকষ্ট নানান কারণে হতে পারে, কিন্তু আমরা এটাই সবাই জানি যে একমাত্র বিষক্রিয়ার প্রভাবেই মুখ থেকে তরল পদার্থ নিঃসৃত হয়। সে তো নয় বুঝলাম, কিন্তু কোনো কংক্রিট প্রমাণ ছাড়া তো আমরা বলতে পারি না যে ওনার মৃত্যু বিষক্রিয়াতেই হয়েছে। সেক্ষেত্রে আমাদের ফরেন্সিক রিপোর্ট বার করাটা আগে জরুরি।
হ্যাঁ, আমি সেই ব্যবস্থা করেই এসেছি। যতদূর জানা গেছে সেদিন ভদ্রলোকটির অর্থাৎ রাজনারায়ণ বাবুর 50তম জন্মদিন ছিল। সকাল থেকে তিনি বাড়িতে ছিলেন না, তাই রাতেই জন্মদিন উদযাপন করা হয় কেক আর পায়েস খেয়ে। আর তার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় মৃত্যু। মৃত্যুটা কিভাবে ঘটে? আসলে পায়েস খাওয়ার পরেই ভদ্রলোকটির শ্বাসকষ্ট শুরু হয় ও মুখ থেকে এক ধরনের সাদা তরল পদার্থ নিঃসৃত হয়। তাই সেই অনুমানের ভিত্তিতেই আমরা বাটিতে থাকা পায়েস এবং আরও কিছুটা পায়েস আলাদা করে রাখা ছিল সবার জন্য, সেই আলাদা পায়েসটাকেও ল্যাবে পাঠিয়ে দিয়েছি ফরেন্সিক রিপোর্ট বার করার জন্য। আজকের মধ্যেই রিপোর্ট হাতে চলে আসবে। আলাদাভাবে পায়েস রাখা ছিল নাকি? ওনার স্ত্রী মানে সন্ধ্যা দেবীর কাছ থেকে জানা গেছে যে প্রতি বছর রাজনারায়ণ বাবুর জন্মদিনে উনি নিজের হাতে পায়েস রান্না করে ঠাকুরের কাছে ভোগ হিসেবে দেন এবং সেই পায়েস রাজনারায়ণ বাবুর মুখে তুলে দেন। তাই ভোগ হিসাবে পায়েসের বাটি আলাদা করে তোলা ছিল, আর সবার খাবারের জন্য পায়েসের বাটি আলাদা ছিল। তাই আমি দুটো বাটির পায়েসই টেস্ট করতে পাঠিয়েছি। আচ্ছা, এটা ভালো করেছেন। মৃত্যুটা বিষক্রিয়া হলেও বিষটা দুই প্রকারের হতে পারে, যথা এক আত্মহত্যা আর নয়তো খুন। এক প্রকার কিংসুকের মুখের কথা কেড়ে নিয়েই অর্ণব বলে উঠল, আচ্ছা অফিসার, আপনি চলুন তো আমার সাথে। ওনার বাড়িতে গিয়ে দেখি আর কিছু তথ্য জানা যায় নাকি। যথারীতি ওনারা তিনজন রওনা হলেন রাজনারায়ণ বসুর বাড়িতে। বাড়িতে পুলিশের সাথে আরও দুজন মানুষকে দেখে বিশেষভাবে চমকে ওঠেন ভদ্রলোকটির ভাই দেবনারায়ণ বসু ও তার স্ত্রী অর্থাৎ এবারের ছোট বউ মিনতি বসু। গোয়েন্দা অর্ণবের সাথে অফিসার নিয়ম অনুযায়ী পরিচয় করিয়ে দেন। বসু পরিবারের সদস্যদের এবং বিশেষভাবে অফিসার পরিচয় করান রাজনারায়ণ বসুর স্ত্রী অর্থাৎ এবাড়ির বড় বউ সন্ধ্যা দেবী ও এক পুত্র রূপকের সাথে। তারপর তিনি বলেন, এই কেসের ময়নাতদন্তের দায়িত্বে নিয়োজিত হয়েছেন অর্ণববাবু, তাই ওনার তদন্তের কাজে সহযোগিতা আপনারা অবশ্যই করবেন। অফিসারের কথা শেষ না হওয়ার সাথে সাথেই সন্ধ্যা দেবী অর্ণবের সামনে এসে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামীর মৃত্যুর কারণ আমি জানতে চাই। এক্ষেত্রে আমি সব রকম ভাবে সাহায্য করব আপনাকে। শুধু আপনি মৃত্যুর রহস্য ভেদ করুন। আপনি শান্ত হন, আমার উপর ভরসা রাখুন। মৃত্যুর মূল কারণ আমি বার করবই, আপনি শুধু ধৈর্য রাখুন, আর বাকিটা সময় সাপেক্ষ। তাহলে অর্ণববাবু, আমাদের প্রথম পদক্ষেপ কি? আমি আলাদা আলাদা করে সবার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই। আপনি আসুন ভেতরে। অর্ণব ও কিংসুক সন্ধ্যা দেবীর ঘরে যাওয়ার পর অর্ণব সন্ধ্যা দেবীকে বলল, আচ্ছা, সেদিন ঠিক কি হয়েছিল আমায় সবটা খুলে বলুন তো। সেদিন ওনার 50তম জন্মদিন ছিল, তাই সেটা সেলিব্রেশন করার জন্য আমরা বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত থাকি। তার মধ্যেই তিনি কাজে বেরিয়ে যান, আসেন প্রায় বিকেলে। তাই সন্ধ্যাতেই প্রথমে কেক কাটা হয় ও তারপরে আমি ওনার মুখে পায়েস তুলে দিই। বিয়ের পর থেকেই প্রতি বছরে আমার ছেলের ও স্বামীর জন্মদিনে আমি নিজেই পুজো দিই এবং সেই পুজোয় বিশেষ ভোগ হিসেবে থাকে পায়েস। সেই পায়েস আমি নিজে হাতে স্বামী ও ছেলের মুখে তুলে দিই। এই বছরেও তার অনর্থ হয়নি। সকালে উনি ঠিক কি কাজের জন্য কোথায় গেছিলেন? আপনারা এই এলাকারই বাসিন্দা, আপনারা জানেনই যে উনি পেশায় একজন শিক্ষক। তাই নিজের বিশেষ দিনে শিক্ষকতা ছেড়ে ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই প্রতি বছরের মতো এবছরে উনি স্কুলে গেছিলেন নিজের কাজে এবং বিকেলে বাড়ি ফেরেন। কিংসুক এতক্ষণ মন দিয়ে সমস্ত কথা শুনছিল। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, পায়েসটা কে রেঁধেছে? এই কথায় সন্ধ্যা দেবী একটুও ভয় না পেয়ে সৎসাহসের সাথে বললেন, আমি নিজে পায়েস রেঁধেছি। এমনকি প্রতি বছর আমি নিজেই পায়েস রান্না করি। কিন্তু বিশ্বাস করুন,
আমি আমার স্বামীকে মারিনি। কেন মারবো বলুন তো? আমার আমার সন্তান আছে। সব মেয়েরাই তো চায় তার স্বামী সন্তান নিয়ে সংসার করতে। হ্যাঁ, সে তো অবশ্যই ঠিক, কিন্তু মৃত্যুটা অস্বাভাবিকভাবে ঘটেছে। তাই এক্ষেত্রে সবকিছুর আড়ালে কোনো না কোনো কিছু ঘটনা তো আছে, যার কারণে আজ এই দিন। আচ্ছা, আপনি আরেকটা কথা বলুন তো, পায়েসটা আপনি ঠিক কখন রান্নায় চাপিয়েছিলেন, আর রান্না করার পর আপনি ঠিক কি করছিলেন? পায়েস কখন রান্নায় চাপিয়েছি সঠিক সময় তো দেখিনি সেই সময়, তবে প্রায় সন্ধ্যা হওয়ার মুখে। যখন সন্ধ্যা দিতে যাই তখন সময় দেখেছিলাম 6টা বাজে, তার আধ ঘন্টা আগে। তার মানে ধরে নেওয়া যায় ওই 5:30 নাগাদ হবে। হ্যাঁ। তারপর? পায়েসটা যখন হয়ে এসেছিল তখন আমি মিনতিকে বলে ফ্রেশ হতে চলে গেছিলাম। শুদ্ধ বস্ত্র পরে সন্ধ্যা দিতে হয়, তাই ফ্রেশ হয়ে আসার পর সোজা ঠাকুর ঘরেই আমি যাই। টুকটাক কিছু কাজ করছিলাম, সেই সময় আমার ছেলে রূপক পায়েসের বাটিটা আমায় দিয়ে দেয়। তারপরেই আমি পুজোয় বসি। আচ্ছা, আপনি বললেন রান্নাঘর থেকে আপনি যখন বেরিয়েছেন তখনও পায়েসটা রান্না হচ্ছিল? হ্যাঁ, আর 5 মিনিট মতো বাকি ছিল নামাতে। আমার সেই মুহূর্তে রান্নাঘরে আর কোনো কাজ ছিল না, তাই আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। তাহলে পায়েসটা নামিয়ে বাটিতে ঢেলেছে কে? মিনতি, মানে আমার ছোট যা। আমি তো মিনতিকে বলেই গেছিলাম নামিয়ে নিতে। ও নামিয়ে নিয়ে বাটিতে ঢেলে রূপকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে। ভোগের বাটি ছাড়া আলাদাভাবে কোথাও পায়েস রাখা ছিল? হ্যাঁ, সবার খাবার জন্য পায়েস আলাদাভাবে তোলা ছিল একটা বাটিতে। কাল পুলিশ 2টো বাটিই নিয়ে গেছেন। হ্যাঁ, পায়েসের 2টো বাটি ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে বই কি। রিপোর্ট আসুক, তারপর বাকিটা আমরা দেখছি। এখন আপনি আপনার ছেলেকে ঘরে পাঠান। অর্ণবের কথা মতন সন্ধ্যা দেবী তার ছেলে রূপককে ঘরে ডেকে দিয়ে বাইরে চলে গেলেন। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই সে ভেঙে পড়ে। তার ওপর বয়সটাও অল্প, মাত্র 21 বছর বয়স। শিক্ষকতা নিয়েই পড়াশোনা চলছে তার। ঘরে ঢুকতেই কিংসুক চেয়ারটা এগিয়ে দিয়ে বসতে বলল। বসো, জল খাবে? রূপক চুপ করে থাকায় কিংসুক নিজেই 1 গ্লাস জল জগের থেকে ঢেলে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, দেখবে ঠিক লাগবে। রূপক হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে জল খেল। তারপর অর্ণব বলল, তোমার কি মনে হয় রূপক এই ব্যাপারে? দেখো, মৃত্যুটা অস্বাভাবিক হলেও এটা 2 প্রকার হতে পারে, হয় খুন নয়তো আত্মহত্যা। না 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 না, আত্মহত্যা কেন হতে যাবে? আমাদের সংসারে কোনোদিনই এমন কোনো পরিস্থিতি আসেনি যে বাবাকে আত্মহত্যা করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি এটা খুন। এবার প্রশ্নটা হলো, খুনটা কে করেছে? তোমার কাউকে সন্দেহ হচ্ছে? সেদিন বাড়িতে আমরা, মানে পরিবারের লোকজন ছাড়া আর কেউ তো ছিল না। তাহলে হিসেব মতো পরিবারের মধ্যেই কেউ হতে পারে। আচ্ছা বেশ, তোমার মা যখন পায়েসটা রান্না করছিল তুমি তখন কোথায় ছিলে? আমি আর বোন, মানে কাকিমার মেয়ে রূপালী, আমরা দুজনে মিলে ঘরটা সাজাচ্ছিলাম। সাধারণত রান্নাঘরে আমরা যাই না। আর বাকিরা কোথায় ছিল? বাবা তো সকালেই বেরিয়ে গেছিল। কাকা সেদিন কিছুটা দেরি করেই বেরোবে বলেছিল, তাই কাকার সাথে আমিও গেছিলাম বাজার করতে। মাঝে কাকা একবার দোকানে যায়, আর আমি বাকি বাজার করে অপেক্ষা করি। তারপর কাকা চলে এলে আমরা বাড়ি চলে আসি। তারপর মা আর কাকি বাবার জন্মদিনের বিশেষ পদের জন্য রান্নাঘরে রান্না করছিল। একবার দোকানে যায় মানে? আসলে বাজার করতে করতেই কাকার একটা জরুরি ফোন আসে দোকান থেকে। স্টাফেরা একটি কাস্টমারকে হ্যান্ডেল করতে পারছিল না, তাই কাকা তৎক্ষণাৎ আমায় বাজার করতে দিয়ে চলে যায়। তারপর 20 মিনিট পরে ফিরে আসে। আচ্ছা, তারপর বাড়িতে এসে বাজারে ব্যাগটা এনে কার হাতে দেন তোমার কাকা? কাকির হাতে। ও, কাকার সাথে ফোনের উপরে থাকা ব্যক্তির কথোপকথন কেমন ছিল? তেমন কিছুই কাকাকে বলতে শুনিনি, তবে কাকা শুধু বলল, হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, এবার বলো তো, তোমার মা যখন ঠাকুর ঘরে ছিল তখন পায়েসের বাটিটা তুমি নিয়ে এসেছিলে, তাই তো? হ্যাঁ, কাকি আমায় পায়েসের বাটিটা হাতে দিয়ে বলল ঠাকুর ঘরে গিয়ে মায়ের হাতে দিয়ে আসতে। তবে
এছাড়াও আর একটা কথা বলল। কি কথা? আসলে আমি যেহেতু পায়েস খেতে ভালোবাসি, আর এটা যেহেতু ঠাকুরের ভোগের জন্য তৈরি করা হয়েছিল, তাই আমায় লুকিয়ে খেতে বারণ করেছিল পায়েসটা। বলেছিল আলাদাভাবে পায়েস তুলে রাখা আছে, খেলে সেখান থেকে খেতে। বেশ। তার রূপক, তুমি তারপর পায়েস খেয়েছিলে ওই আলাদা জায়গা থেকে? না, সময় পাইনি। মাকে বাটিটা দিয়ে আবার ওই ঘরে চলে গেছিলাম। ভেবেছিলাম থাক, পরে একেবারে সবার সাথেই খাবো। আচ্ছা, তুমি যাও আর তোমার কাকাকে এই ঘরে আসতে বলো। রূপক যথারীতি চলে যায় ও তারপরে ঘরে প্রবেশ করেন দেবনারায়ণ বসু, অর্থাৎ রাজনারায়ণ বসুর একমাত্র ভাই। আসতে পারি? হ্যাঁ, অবশ্যই, আসুন, বসুন। দেবনারায়ণ বাবু বসার পর বলেন, বলুন, কি জানতে চান? আপনার এ ব্যাপারে কি মতামত বলুন তো? দেখুন, বিষয়টা খুবই কাকতালীয়ভাবে ঘটেছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন আমরা বাড়ির সদস্য ছাড়া সেদিন বাইরের কেউই ছিল না। তাই এ বাড়িরই কেউ এই কাজটা করেছে এটা নিশ্চিত। আপনি সত্যটা খুঁজে বার করুন। আমার দাদার খুনিকে সেটা কিন্তু আমি জানতে চাই। অবশ্যই অবশ্যই, আমি নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু আপনি বলুন তো, সেদিন কেক কাটা বা পায়েস খাওয়ানোর সময় ঠিক কি হয়েছিল? আমি আর দাদা দুজনেই সকাল থেকে ছিলাম না। দাদার স্কুলে ছুটি হবার পরে দাদা বাড়ি ঢোকে, আর আমার যথারীতি দেরি হয়। আপনারা তো জানেন আমার ঔষধের দোকান আছে। দোকানের কাজ সামলে আমি ওই সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি আসি। তারপর ওই 7:30 করে ওই সেলিব্রেশন শুরু হয়। বাচ্চারা আনন্দ করে, দাদার সাথে কেকও কাটে। তারপর বৌদি পায়েসটা খাওয়ায় দাদাকে, আর তারপরেই ঘটে যায় ওই দুর্ঘটনাটা। আচ্ছা সন্ধ্যা দেবী, রাজনারায়ণ বাবুকে পায়েস খাওয়ানোর পর আর কাউকে খাওয়াননি? না, মানে খাওয়াতে তো গিয়েছিল, কিন্তু আর ঠিক তখনই বাচ্চারা দাদাকে গিফট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর তখন বৌদির আর বাচ্চাদের খাওয়ানোর কোনো সুযোগ পায়নি। আর আপনারা? আমার দোকান থেকে একটা জরুরি ফোন এসে গিয়েছিল, তাই আমি বাইরে গিয়ে কথা বলছিলাম। আচ্ছা, আপনি আসতে পারেন, তবে আমি বাড়িটা একবার সার্চ করে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই, আপনি দেখুন। ধন্যবাদ। তার আগে আপনার স্ত্রী মিনতি দেবীকে একবার পাঠাবেন, ওনার সাথেও কিছু কথা বলা জরুরি। হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মিনতি দেবী ঘরে উপস্থিত হলে অর্ণব ওনাকে একই প্রশ্ন জিজ্ঞেস করে। তার উত্তরে উনি বলেন, পায়েসটা দিদিভাই নিজেই রান্না করেছে। প্রতি বছর দিদিভাই নিজেই করে। আচ্ছা, পায়েস রান্না করার পর ঠিক কি কি করেছে? ওই তো, দিদি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেয়। পায়েসের বাড়িটা সন্ধ্যা দেবী নিজেই রান্নাঘর থেকে নিয়ে ঠাকুর ঘরে গেছিলেন? না, রূপক নিয়ে গেছিল। ফ্রেশ হয়ে আসার পর দিদিভাই হাঁক দিলে আমি রূপকের হাতে বাটিটা ধরিয়ে দিয়ে বলি ঠাকুর ঘরে গিয়ে দিয়ে আসতে। ঠাকুর ঘরে কেউ সেই সময় উপস্থিত ছিল না? না, আমি রান্নাঘরে ছিলাম আর বাচ্চারা ঘর সাজাচ্ছিল। আচ্ছা, সন্ধ্যা দেবী ফ্রেশ হতে চলে গেছিলেন পায়েস রান্না করার পর, তাহলে পায়েসটা নামিয়েছিল কে? কেন? আমি। দিদিভাই আমায় নামাতে বলে গিয়েছিল। আমি নামিয়ে বাটিতে ঢেলে রূপকের হাতে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারেন। এরপর অফিসার দিব্যেন্দু সেন, অর্ণব ও কিংসুক মিলে বাড়ির প্রতিটা ঘরে আনাচে কানাচে সব জায়গা খুঁটিয়ে দেখে, কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। এসব করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। কোথাও কিছু না পেয়ে এক প্রকার হতাশ হয়ে ফেরার সিদ্ধান্ত নিল তারা। ফেরার সময় অফিসারকে অর্ণব বলল, আপনি সাফ ইনস্ট্রাকশন দিয়ে দিন যে যতদিন এই কেসের কোনো কিনারার হদিশ আমরা করতে পারছি ততদিন যেন কেউ এই বাড়ি থেকে কোথাও না বেরোয়, আর বেরোলেও তার সাথে অবশ্যই যেন টহল পুলিশ থাকে। কাল রাত থেকেই এই বাড়িতে পুলিশ ফোর্স দেওয়া হয়েছে। আপনার নির্দেশ অনুযায়ী আমি আরও পুলিশ টহল রাখার ব্যবস্থা করছি, আপনি নিশ্চিন্তে থাকুন। অর্ণবের কথা মতো অফিসার দিব্যেন্দু সেন বসু বাড়ির আনাচে কানাচে পুলিশি টহলদারির ব্যবস্থা করে দেন। কঠোরতম নজরদারিতে রাখা হয় বসু পরিবারকে, এবং পুলিশ ও গোয়েন্দার নির্দেশ বসু পরিবারের সবাইকে মানতে বাধ্য হতে হয়। তারপর ওরা বাড়ি ফিরে এলো। ফ্রেশ হয়ে অর্ণব খাবার টেবিলে এলে একটা হালকা ঝড় বইতে চলেছে তার পূর্বাভাস পেল। তার কারণ তার অর্ধাঙ্গিনী মহুয়া তো চোটে আগুন হয়ে রয়েছে।
অর্ণব এসে চেয়ারে বসলে মহুয়া ঠান্ডা স্রোতের স্বরে বলে, তা কেসের তদন্ত করতে হলে বুঝি ভাই আর দাদার নাওয়া খাওয়া ভুলে যেতে হয়? অর্ণব মাথা ঠান্ডা রেখে শান্তভাবে বলল, আহা মহুয়া, তুমি কি আজ আমায় প্রথম দেখছো না চিনছো বলো তো? তুমি তো জানোই কাজে থাকলে আমি সব কিছুই ভুলে যাই। তখন একমাত্র আমার লক্ষ্য থাকে কাজ। সেই তো, সেই কাজের ঠেলায় ঘরে যে একটা মানুষ না খেয়ে অপেক্ষায় বসে আছে তার তো কোনো হুঁশই নেই। বিকেল কটা বাজে দেখেছো? আচ্ছা, ভুল হয়ে গেছে আমার, এবার থেকে আর এত দেরি করবো না, কথা দিলাম। দুপুরের মধ্যে বাড়ি ফিরবো, যাই হয়ে যায়। তুমি দেখে নিও। হয়েছে হয়েছে, থাক, আর নেওয়া যাচ্ছে না। তোমার আদরের ভাইকে এবার ডাকো, আর তোমরা এবার খেয়ে নিয়ে আমাকে একটু উদ্ধার করো দেখি। ইতিমধ্যে কিংসুক ফ্রেশ হয়ে চলে আসায় মহুয়া ওদের খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়ল। উত্তেজনা আর চেপে না রাখতে পেরে বলেই ফেলল সে, কি গো, কেসের ব্যাপারটা কি? অর্ণব আর কিংসুক পুরো ব্যাপারটা মহুয়াকে বুঝিয়ে বলল। মহুয়া তো প্রায় অবাক হয়ে শুনছিল, এতটাই বিভোর হয়েছিল যে খাবার দিকেও তার মন ছিল না। সবটা শুনে সে বলল, ব্যাপারটা তার মানে সর্ষের মধ্যেই ভূত। দেখো, আমি তোমাদের মতো অত বুদ্ধিমতী নই, তবে একটা কথা বলতে পারি, চোর বা খুনি কিন্তু সবসময় তারা নিজেদের অজান্তেই কোনো না কোনো একটা চিহ্ন রেখে যায়, আর সেই চিহ্নটা খুঁজে পেলেই সমস্যার সমাধানের রাস্তার এক ধাপ তো এগোনো যাবে। সে তো বুঝলাম বৌঠান, কিন্তু কোনো ক্লু তো আমরা পেলাম না। খুনি তো আর ক্লুটা সবার চোখের সামনে রাখবে না। ওনাদের কথোপকথনের মধ্যেই হঠাৎ করে অর্ণবের ফোনটা বেজে উঠল। সে খানিকটা নিশ্চিত হয়েই বলল, এটা অফিসারের ফোন। পকেট থেকে ফোনটা বার করতেই দেখা গেল সত্যি অফিসার দিব্যেন্দু সেন ফোন করেছেন। অর্ণব দেরি না করেই ফোনটা তুলতেই ওপাশ থেকে অফিসার বললেন, অর্ণবের ফরেন্সিক রিপোর্টটা হাতে চলে এসেছে, তুমি শীঘ্রই একবার থানায় এসো। অফিসার, আমি এখনই আসছি। তারপর অর্ণব আর কিংসুক কিছুক্ষণের মধ্যেই থানায় পৌঁছে গেলেন। অফিসার ওনাদের বললেন, বুঝলে অর্ণব, আমাদের অনুমানটাই ঠিক, মৃত্যুটা বিষক্রিয়াতেই হয়েছে। যে বাটির পায়েস খেয়েছে সেই বাটিতেই বিষ পাওয়া গেছে, অপর বাটিতে পাওয়া যায়নি। আচ্ছা, তা বিষের নামটা কি জানা গেছে? হ্যাঁ, ইথালিন গ্লাইকল। এটি এক ধরনের বিষাক্ত তরল পদার্থ। ইথিলিন গ্লাইকল পায়েসের মধ্যে মেশানোর ফলে নিমেষের মধ্যেই পায়েসের ঘনত্ব বাড়ে এবং এটি জলের হিমাঙ্ক কমিয়ে দেয়, যা পায়েসকে অ্যান্টিফ্রিজ হিসেবে ব্যবহার করার জন্য উপযুক্ত করে তোলে। এছাড়াও এটা কোনো মানুষের শরীরে প্রবেশ করলে মুহূর্তের মধ্যেই শ্বাসকষ্ট, বমিভাব, মাথা ঘোরা, এমনকি মৃত্যুর মতো সম্ভাবনাও হতে পারে। এক্ষেত্রে রাজনারায়ণ বাবুর যেমনটা ঘটল। নিশ্চিত তো হলাম বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে বিষটা পায়েসে মিশালো কে? ওনার পরিবারের সদস্যের মধ্যে এমন কেউ আছেন যিনি চান না উনি এই পৃথিবীতে বেঁচে থাকুক, তাই এই কাজটা জন্মদিনের দিনে তিনি করেছেন। কিন্তু কে? না, এবার আমাদের নড়ে চড়ে বসতেই হবে। আমাকে কিছুটা সময় দিন অফিসার, আমি তার মধ্যে কিছু উপায় বার করবার চেষ্টা করছি, কথা দিলাম। দেখুন, এই সপ্তাহটায় সময় আছে আমার কাছে, আপনি যা করবেন তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আচ্ছা আসি তবে। এই বলে কিংসুক আর অর্ণব বেরিয়ে গেলেন থানা থেকে। কিছুক্ষণের মধ্যেই ওনারা বাড়ি চলে গেলেন। বাড়ি পৌঁছতেই দেখলেন মহুয়া রেডি হচ্ছে কোথাও যাবার জন্য। অর্ণব বললেন, এই মহুয়া, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ গো, আজ একটু কেনাকাটা করতে যাচ্ছি, হাতে তো আর বেশি দিন নেই। তা তুমি এত তাড়াহুড়ো কেন করছো? কি আর করব, তোমরা তো নিজেদের কেস নিয়েই ব্যস্ত, তাই আমার সাথে নন্দিনী যাবে। ও বাড়ি থেকে কখন বেরিয়ে গেছে, আমারই দেরি হয়ে গেল। এদিকে আমি যে শাড়িটা একটু পিন করব, একটা সেফটি পিনও খুঁজে পাচ্ছি না। উফ, রে বাবা, দাঁড়িয়ে না থেকে একটু খুঁজে তো দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এত তাড়াহুড়ো করো না, তুমি ড্রেসিং টেবিলটা থেকে একটু সরে দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। মহুয়া ড্রেসিং টেবিল থেকে একটু সরে গিয়ে নিজের চুলটা বাঁধতে থাকে। সেই সময় অর্ণব ড্রেসিং টেবিলে থাকা জিনিসপত্রগুলো নাড়াঘাটা করে কয়েক সেকেন্ডের মধ্যেই সেফটি পিনটা খুঁজে বার করে দিয়ে বলে, এই তো সেফটি পিন। আর তুমি খুঁজে পাচ্ছিলে না? চোখের সামনে তো ছিল, পাউডারটা একটু পেছন দিকে সরে গেছিল, তাই তুমি খুঁজে পাচ্ছিলে না। মহুয়া আর কিছু না বলে সেফটি পিনটা শাড়িতে লাগিয়ে নিল। তারপর নিজের ব্যাগ ও ফোন নিয়ে বেরিয়ে গেল। বেরোনোর সময় শুধু বলল, আমি আসলাম,
চা করা আছে, দুই ভাই খেয়ে নিও। মহুয়া চলে যাবার পর অর্ণব রান্নাঘরে গিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে কিংশুককে দেয় আর নিজেও নেয়। তার সাথে তারা বিয়ের জোগাড়জান্তি নিয়েও আলোচনা করতে থাকে। কিন্তু এর মধ্যেই অর্ণব চা খেতে খেতেই হঠাৎ আনমনা হয়ে যায়। তা দেখে কিংশুক অর্ণবের হাতটা ধরে নাড়িয়ে দিয়ে বলেন, কি গো দাদা, কি ভাবছো তুমি আবার? কিংশুকের ডাকে অর্ণবের হুঁশ ফেরে। তখন অর্ণব কিংশুককে বলে, আচ্ছা কিংশুক, আমরা অনেক সময় খুব তাড়াহুড়োয় থাকলে বা কোনো কাজে ব্যস্ত থাকলে বা অনেক সময় কোনো কারণে বেশি বেশি উত্তেজিত থাকলে সেই সময় চোখের সামনে থাকা কোনো সামান্য বিষয়টুকুও কি আমাদের নজরে আসে না বা সহজে চোখে পড়ে না? এমনটা হয় না? হ্যাঁ, হয়তো এরকম আমার সাথে অনেকবারই ঘটেছে। অনেকবারই ঘটেছে? তা কিরকম ঘটেছে তোমার সাথে? শুধু আমার সাথেই কেন, এইগুলো প্রত্যেকটা মানুষের সাথেই ঘটে। যেমন ধরো, আমার খুব দেরি হয়ে যাচ্ছে কোথাও বেরোবার সময়, তখন আমার চোখের সামনেই হয়তো ঘড়িটা রাখা আছে, তাও আমি দেখতে পাচ্ছি না। বা যখন আমার লেখা কোনো বই প্রকাশিত হয়, তখন প্রকাশিত করার জন্য বিশেষ কিছু নিয়ম থাকে, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক তখনই দরকারি কিছু ডকুমেন্ট নির্দিষ্ট ফাইলেই আছে, কিন্তু এমন অনেকবার হয়েছে আমি কিছু সার্টিফিকেট খুঁজে পাইনি। তখন বৌদি ঠান্ডা মাথায় আমায় খুঁজে বার করে দিয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে। অর্ণব মন দিয়ে উদাহরণগুলো শুনছিল। তারপর তড়িঘড়ি করে পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন একটা কল করে। কথা শুনে বোঝা গেল ফোনের ওপারে আছেন অফিসার সেন। অর্ণব অফিসারকে বলে, অফিসার, একটা কথা জিজ্ঞাসা করতে আপনাকে ভুলে গেছিলাম। আপনারা যখন পায়েসের বাটি সংগ্রহ করছিলেন, তখন দ্বিতীয় পায়েসের বাটিটা কোথায় ছিল? রান্নাঘরে। মিনতি দেবীর সাথে আমরা রান্নাঘরে যাই। গ্যাসের পাশে একটা বড় বাটিতে রাখা ছিল, সেখান থেকেই আমরা নেই। তখন আশেপাশে কিছু জিনিস দেখতে পাননি? না, কোনো রকম সন্দেহজনক কিচ্ছু তো দেখতে পাইনি। হ্যাঁ, আচ্ছা, আমিও তো পেলাম না। তবে কাল বেলায় আমি একবার বসু বাড়িতে যাব। আপনিও যাবেন? আমার আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আমি সেগুলো যখন করব, তখন আপনি আর কিংশুক আরেকবার রান্নাঘরটা খুঁটিয়ে দেখবেন। আমার যতদূর মনে হয় এমন কিছু একটা জিনিস আছে যেটা যেটা হয়তো আমাদের চোখের সামনে থেকেও আমরা দেখতে পাচ্ছি না। কেন? আপনি এটা ভাবছেন কেন? দেখুন, কেউ যদি কোনো দোষ করে, তখন সে দোষের বিষয়টাকে লুকানোর চেষ্টা করে। ভয়ে হোক বা উত্তেজনার বশে সে কিছু না কিছু ভুল করেই ফেলে, যেটা অনেক সময় আমাদের চোখের সামনে থাকলেও আমরা দেখতে পাই না। বুঝতে পেরেছি, আপনি যা চাইছেন তাই হবে। পরের দিন বেলায় অফিসার, অর্ণব ও কিংশুক সময় মতো পৌঁছে যায় বসু বাড়িতে। যাবার পর একটা ঘরে অর্ণব সন্ধ্যা দেবীকে দেখে কথোপকথন শুরু করে। সে সময় বাকি জনেরা পাশের একটা ঘরে ছিল, যেখানে পুলিশের গার্ডরা উপস্থিত ছিলেন। আর অফিসার সেন ও আরও কিছু পুলিশ রান্নাঘরে এভিডেন্স খুঁজতে যান। অর্ণব তার প্রথম জিজ্ঞাসাবাদ শুরু করেন সন্ধ্যা দেবীকে। আচ্ছা সন্ধ্যা দেবী, আপনি যেটাই বলবেন সেটা একদম সত্যি বলবেন। আপনার আর রাজনারায়ণ বাবুর বৈবাহিক সম্পর্ক কেমন ছিল? আমাদের বিয়ের 30 বছর হতে চলল। আমাদের মধ্যে তেমন কোনো খারাপ সম্পর্কই ছিল না। যেমন প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে, ঠিক তেমনি আমাদের সম্পর্ক ছিল। রূপক হওয়ার পর রূপককে নিয়েই আমাদের দিন কেটে যেত। তার ভবিষ্যৎ চিন্তা, পড়াশোনা, এই সব কিছু নিয়েই আমরা ব্যস্ত থাকতাম। তার মধ্যে ছিল ওনার চাকরি আর আমার সাংসারিক কাজ। পরিবারের সবাইকে নিয়েই কাজে কর্মে আনন্দে সব কিছু নিয়েই বেশ দিন কাটতো। তবে এই 1 বছর হলো আমার শাশুড়ি মা মারা যান। তারপর বলতে পারেন এই সংসারে কিছুটা ছন্দপতন ঘটে। শাশুড়ি মা যতদিন ছিলেন তার উপরই ছিল সংসারের সমস্ত দায়িত্ব, তার হাতেই ছিল সংসারের হাল। উনি মারা যাওয়ার পর পারিবারিক নিয়ম রক্ষার্থে বড় বউ হিসেবে আমার হাতে আসে এই পরিবারের সাংসারিক চাবিকাঠি।
আমি আর মিনতি মিলে হাঁপিয়ে উঠতাম সংসারের সমস্ত দায়িত্ব সামলাতে সামলাতে। তার উপর মিনতির আর্থিক অবস্থা তেমন নয়, তাই ও সিদ্ধান্ত নিল হাঁড়ি আলাদা করার। কিন্তু এই বাড়ির নিয়ম নেই একই বাড়িতে থেকে আলাদা খাওয়ার। এইসব নিয়েই আমাদের দুই জায়ের মধ্যেও বেশ কয়েকবার মন কষাকষি হয়েছে। কিন্তু আমি যেহেতু বড় আর ওর বড় দিদির মতো, তাই আমি যতটা পেরেছি নিজে নত হয়ে ওকে খুশি করতে চেষ্টা করেছি। আর আর এইসব ঝামেলা নিয়েই আমার স্বামীর সাথে আমার মাঝে মধ্যে অশান্তি লেগে থাকতো। আমি হাঁড়ি আলাদা করতে রাজি থাকলেও উনি রাজি ছিলেন না। অনেক বোঝানোর পর, অশান্তি ঝামেলা হওয়ার পর অবশেষে মিনতির কথা রাখতে উনি রাজি হলেন আলাদা হওয়ার। তবে ওনার একটাই শর্ত ছিল। তখন কিংসুক অর্ণবের আগেই বেশ কিছুটা আগ্রহ নিয়েই জিজ্ঞেস করলো, কি শর্ত? উনি সিদ্ধান্ত নেন যে সেই যখন হাঁড়ি আলাদা করার প্রসঙ্গ উঠেছে, তখন বাড়ি ভাগ হয়ে যাওয়ার পরই হাঁড়ি আলাদা হোক। তাই উনি উকিল ঠিক করলেন, দুই ভাই যাতে সমান অধিকারে সম্পত্তির ভাগীদার হতে পারে। এমনকি শুনানির তারিখও ঠিক হলো পরের মাসেই। বাড়ির দলিলটা একবার দেখতে পারি? দলিল? দলিল তো আমার কাছে নেই, উকিলের কাছেই আছে। আচ্ছা বেশ, আপনি ডিটেলস দেবেন, আমি যোগাযোগ করে নেব। ঠিক আছে। আচ্ছা, পারিবারিক নিয়মটা কেমন ছিল সেটা যদি বলেন। হ্যাঁ, কম বেশি প্রত্যেক বাড়িতেই শ্বশুর বাড়ির পৌরাণিক কিছু ঐতিহ্যের নিয়ম থাকে। আমাদের বাড়ির নিয়ম হলো, এই বাড়ির যে বড় বউ, তার হাতেই থাকবে সংসারের সমস্ত দায়িত্ব। তার কথাই হবে শেষ কথা, তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বাড়ির ব্যবসা বা সম্পত্তির প্রধান আধিকারিক হবে বাড়ির বড় ছেলে ও বড় বউ। বড় বউ বাড়ি ভাগের সিদ্ধান্ত নিতে পারবে, সে যেমন ভাবে চাইবে তেমন ভাবেই বাড়ি ভাগ হবে। যদি সমান সমান অংশে ভাগ চায় তবে তাই হবে, আর যদি বেশি বা কম হিসেবে ভাগ চায় তাহলেও তাই হবে। মোট কথা, বাড়ির বড় বউয়ের কথায় এই পরিবারের সবাইকে চলতে হবে। তাহলে এই নিয়ম অনুযায়ী কি আপনিও চলেন? না, সব নিয়ম আমি মানি না। পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে যেটুকু নিয়ম পালন করা দরকার, সেই নিয়মটুকুই আমি মানি। আর তাছাড়া আমি মিনতিকে ছোট যা নয়, নিজের বোন মনে করি। আমার যেহেতু বোন নেই, তাই তাই ওই আমার বোন। বোনের প্রতি কোনো অবিচার দিদি হিসেবে আমি করতে পারি না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি আমায় আরেকটা প্রশ্নের উত্তর দিন। আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে, রাজনারায়ণ বাবুর এমন কোনো শত্রু কি কেউ রয়েছে যে যে এই কাজটা করতে পারে বলে আপনার মনে হয়? না, আমি জ্ঞান তো দেখিনি উনি কারোর সাথে উগ্র মেজাজে কথা বলেছেন। শত্রু থাকা তো দূরের কথা, ওনার স্কুলের কলিগ হোক কি বাড়ির কোনো সদস্য, উনি সবাইকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। আপনি পাড়া প্রতিবেশী সবাইকেই জিজ্ঞেস করে দেখতে পারেন, আমার কথার আপনি মিল পাবেন। তাই আমি আলাদা করে কাউকে শনাক্তকরণ করতে পারছি না। আচ্ছা, আপনি আসতে পারেন। আর হ্যাঁ, যে উকিল আপনারা ঠিক করেছিলেন তার ডিটেলস আপনি কিংসুকের কাছে দিয়ে দিন, আর আপনার ছোট যাকে একটু এই ঘরে পাঠিয়ে দিন। সন্ধ্যাদেবী বাইরে গিয়ে মিনতিকে ডেকে দেয় এবং উকিলের ডিটেলস কিংসুককে দিয়ে দেয়। মিনতি এলে অর্ণব সোজাসুজিভাবে একটাই প্রশ্ন করে, মিনতি দেবী, আপনি একটা প্রশ্নের উত্তর দিন। আপনার সাথে আপনার ভাসুর ও জায়ের সম্পর্ক কেমন? এই প্রশ্নটা শুনে মিনতি দেবী কিছুক্ষণের জন্য যেন থমকে গেলেন। চোখে মুখে সেই আগের দিনের মতো আত্মবিশ্বাসটা আর নেই। একরকম থতমত খেয়েই আমতা আমতা করে বললেন, না মানে কেন বলুন তো, আপনারা কি আমায়? আমি তো একবারও আপনার দিকে আঙুল তুলিনি।
আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? এটা সত্যি সেটা বলুন, তাহলেই হবে। না, মানে আমার মনে হচ্ছে আপনারা আমায় সন্দেহের চোখে দেখছেন। দেখুন, এই বাড়ির সবাই আমার সন্দেহের চোখেই আছে। আপনি একা নন। আর আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাকে জিজ্ঞাসা করলাম, আমি একবারও বলিনি যে আমি ভয় পেয়েছি। আমি কোনো অন্যায় করিনি, তাই আমি সৎ আছি আর সততার সাথেই উত্তর দেব। দাদা খুবই ভালো মনের মানুষ ছিল, আর দিদিভাইও ভালো, কিন্তু শাশুড়িমা মারা যাওয়ার পর থেকেই দিদিভাই আর আমার সম্পর্কটা ঠিক আগের মতো নেই। তার কারণ পারিবারিক আধিপত্য বিস্তারের চেষ্টা। দাদাভাই সবসময় দুদিক থেকেই বিচার করতেন, কিন্তু দিদিভাই এই বাড়ির বড় বউ হওয়ার সুবাদে সমস্ত সুযোগ সুবিধা একাই ভোগ করার চেষ্টা করে, যেখানে আমি বঞ্চিত হয়ে রয়েছি। দিদিভাই আপনাকে বলেছে কিনা জানি না, তবে এসব কারণে বেশ কিছুদিন ধরে দাদাভাইয়ের সাথে দিদিভাইয়ের তুমুল ঝগড়া অশান্তির সৃষ্টি হয়, যার মূল কারণ এই বাড়ির সম্পত্তি। সম্পত্তি? হ্যাঁ, এই বাড়ির পৌরাণিক নিয়ম অনুযায়ী সংসারের যে বড় বউ সেই সমস্ত সম্পত্তির চাবিকাঠির দায়িত্বে থাকবে, আর এই সুযোগের সৎ ব্যবহার করতে ছাড়েনি দিদিভাই। আর দাদাভাই এসব নিয়ম থেকে লক্ষ যোজন দূরে থাকতেই পছন্দ করতেন। বলা যেতেই পারে দাদাভাই দুই পক্ষেই সমান চাবিকাঠির ভার বা দায়িত্ব ভাগ করে দিতে চান। কিন্তু ওই যে বললাম, দিদিভাইয়ের কথাই এবারের শেষ কথা। এরই মধ্যে মিনতি দেবীর মেয়ে রূপালী দরজা ধাক্কা দিতে থাকে বারবার। অর্ণবের সম্মতিতে কিংসু গিয়ে দরজাটা খুলে দিয়ে বলেন, কিছু দরকার আছে? হ্যাঁ, আসলে আমার মাসি অনেকবার ফোন করছে, একটা জরুরি বিষয়ে কিছু কথা বলার আছে মায়ের সাথে, তাই ফোনটা দিতে এসেছি। আচ্ছা, ভেতরে এসো। রূপালী ভেতরে এসে মিনতি দেবীর হাতে ফোনটা দেয়। তারপর মিনতি দেবী একটু পাশে সরে গিয়ে ফোনে কথা বলে নেন। রূপালী চলে গেলে অর্ণব জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে? না না, আসলে আমার বোন কাজের সূত্রে মালদা যাচ্ছে, তাই আমায় জানালো যে ও বেরিয়ে গেছে। তা আপনার বাপের বাড়িতে কে কে আছেন? আমার বাবা মা অনেকদিন হলো গত হয়েছেন। আছে বলতে আমার এই একটা মাত্র বোন। তাহলে আপনার বোন কি একাই থাকে? হ্যাঁ। কি করেন আপনার বোন? ও একজন মেকআপ আর্টিস্ট, যে কোনো ধরনের মেকআপও করতে পারে। এই মেকআপের কাজের জন্যই তো মালদা যাচ্ছে। আচ্ছা, আপনার বোন তাহলে এখন থাকেন কোথায়? মানিকতলা। ও, কাজের কথায় ফেরা যাক। আপনার কি মনে হয় এই কাজটা কে করতে পারে আর কেন? আমি কি করে জানবো বলুন? আপনি জানেন না? ঠিক আছে, নাই জানতে পারেন, কিন্তু আপনি এই বাড়িতে থাকেন প্রত্যেকটা মানুষের সাথে 24টা ঘন্টা। কে এই জিনিসটা করতে পারে সেটা আপনি কিঞ্চিত হলেও ধরতে পারেন, তাই না? কিন্তু আমি আপনাকে আপনার সন্দেহের তালিকায় কি রয়েছে সেটা জানতে চাইছি। নিশ্চিত হয়েই বলতে বলিনি, তাই আপনি নির্দ্বিধায় বলতে পারেন। সত্যি কথা বলতে আমার দিদিভাইকেই সন্দেহ হয়। তার কারণ আমি কিছুক্ষণ আগেও বললাম। এই কদিন যাবৎ দিদিভাই ও দাদাভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া অশান্তি হচ্ছিল, হয়তো সেই রাগেই। কিন্তু ঝামেলা ঝগড়া অশান্তি তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হতে পারে। তা বলে নিজের স্বামীকে খুন করার মতো সিদ্ধান্ত কি কোনো স্ত্রী নিতে পারে? দেখুন, দিদিভাই এই সম্পত্তির মালকিন হতে চেয়েছিল, তাই তো দাদাভাই রাজি না থাকলেও দিদিভাই আগে থেকেই হাঁড়ি আলাদা করার জন্য আমার প্রস্তাবে রাজি ছিল। কারণ দিদিভাই খুব ভালো করেই জানতো যে দাদাভাই একই বাড়িতে হাঁড়ি আলাদা করবে না, তাই বাধ্য হয়ে এক প্রকার বাড়ি ভাগ করার সিদ্ধান্ত দাদাভাই নেবেই। আর সেই সুযোগটাই কাজে লাগানোর প্রচেষ্টা করেছিল দিদিভাই। নিজের দখলে রাখতে চেয়েছিল এই বাড়িকে, এই পুরো সম্পত্তির মালকিন হতে চেয়েছিল দিদিভাই। কিন্তু সেখান থেকে দাদাভাই এই সমস্ত কিছুর পুরো বিপক্ষে ছিলেন। দাদাভাইয়ের মতে বাড়ি ভাগ হলে দুই ভাইয়ের সম্পত্তি সমান অংশে বিভক্ত হবে, তাই নিজের রাস্তা পরিষ্কার করার জন্য করতেই পারেন। কিন্তু সন্ধ্যা দেবী যে বললেন উনি চান এবারই সম্পত্তি সমান অংশে ভাগুক, তাহলে? হ্যাঁ, কিন্তু সেটা পরে, মানে প্রথমে যাননি। উনি চাইলে ওনাদের মধ্যে এত কিছু ঝামেলাই থাকতো না। হয়তো দাদাভাইয়ের চাপে পড়েই রাজি হয়েছিল, কিন্তু মনে মনে ফাঁদ পেতে রেখেছিল। নয়তো যে খাবারটা প্রথম দাদাভাই ছাড়া আর কেউ খাবে না, সেটাতেই কেন বিষ মেশানো হবে আপনিই বলুন?
রাজি যখন রাজনারায়ণবাবু হয়েই গেছিলেন, তাহলে ওনাকে মেরে সন্ধ্যা দেবীর কি লাভ হতে পারে? দাদাভাই বেঁচে থাকলে এই সম্পত্তি সমান ভাগে ভাগ হতো, কিন্তু দাদাভাই এই পৃথিবীতে না থাকলে দাদাভাইয়ের অবর্তমানে সম্পত্তির উইল অনুযায়ী দিদিভাই চাইলেই বেশি অংশ নিতে পারবে আর আমায় কম অংশ দিতে পারবে। লাভ বলতে এটাই ছিল, তার কারণ দিদিভাই বড়ই লোভী মহিলা। নিজের আখের গোছাতেও স্বার্থসিদ্ধি করতে দিদিভাই সব করতে পারে। আপনি এতটা নিশ্চিত হয়ে বলছেন কি করে? আর দলিলের উইল অনুযায়ী মানে? আমি দিদিভাইকে চিনি, আমরা একই বাড়িতে থাকি। আর তাছাড়া সব থেকে বড় ক্লু, ঠাকুর ঘরে যখন দিদিভাই পুজো করছিল তখন সেখানে কেউ উপস্থিত ছিল না, তাই খুব সহজেই বিষ মেশানো সম্ভব হয়েছে। আর উইল অনুযায়ী মানে ঠিক কি সেটা আপনি দলিলটা নিজে পড়লেই বুঝতে পারবেন, যে এই বাড়িতে সমস্ত বিষয় অধিকার ও গুরুত্ব পায় একমাত্র বড় ছেলে ও বড় বউ। দলিলটা দেখান তবে। দলিল উকিলের কাছেই আছে, আপনি ডিটেলস নিয়ে যোগাযোগ করে নেবেন। রাজনারায়ণবাবু সম্পত্তি ভাগ করতে রাজি ছিলেন না কেন? এ বাড়ি বহু পুরনো, ওই রিপেয়ারিং করেই যেটুকু দাঁড়িয়ে রয়েছে। এ বাড়িতেই জন্ম দাদা ভাইয়ের, বলতে পারেন পৈতৃক ভিটেকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে শিখেছেন তিনি। তাই শখের বাড়ি আলাদা বা হাড়ি ভাগ হবে একটা কল্পনা তো ভাবতে পারেননি তিনি, তাই রাজি ছিলেন না। তা উত্তরাধিকার হিসেবে আপনার শ্বশুর মশাইয়ের দুই ছেলের এই সম্পত্তি সমান ভাগ পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে, সেখানে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য? আমি আমার ভাগের সম্পত্তিটুকুই পেতে চাই। এত বড় সংসারের সমস্ত দায়িত্ব আমি সামলাতে পারছিলাম না। তাছাড়াও দাদা ভাইয়ের তুলনায় আমাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়, তাই আমি আলাদা হওয়ার প্রস্তাব রেখেছিলাম। তাহলে সম্পত্তি ভাগের প্রস্তাবটা রাজনারায়ণবাবুর ছিল, তাই তো? হ্যাঁ। বেশ, আপনি এখন আসতে পারেন, আমার যা জানার জানা হয়ে গেছে। মিনতি দেবী ঘর থেকে বেরিয়ে গেলে কিংসুক অর্ণবকে বলে, কি হলো বিষয়টা? সন্ধ্যা দেবীর সম্পত্তি সমান ভাগে ভাগ করতে চান, কিন্তু ইনি বলছেন সন্ধ্যা দেবী আসলেই রাজি ছিলেন না। তাহলে কি খুনটা সম্পত্তির কারণেই? 100%। আর তাছাড়াও আরেকটা বিষয়ে খেয়াল করলে ভাই, সন্ধ্যা দেবী মিনতি দেবীর নামে বদনাম না করলেও মিনতি দেবী শুরু থেকে শেষ অবধি বড় জায়ের বদনাম করেই গেলেন। তার মানে তাদের মধ্যে সম্পর্ক যে ভালো নয় তা একদম সত্য। তাহলে কি আমাদের সন্ধ্যা দেবীর ওপরে সন্দেহের জাল বোনা উচিত? মিনতি দেবী যে সব সত্যি কথাই বলছেন তার কি কোনো নিশ্চয়তা আছে? আমাদের কাজটাই সত্য মিথ্যা ধাঁধার পেঁচ বার করে সমাধান করা। সেখানে এত তাড়াতাড়ি কারোর উপর বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে আমরা পারি না। কিছু আমাদের আরো কংক্রিট এভিডেন্স চাই, কংক্রিট এভিডেন্স। তাই কথার মাধ্যমে নয়, প্রমাণের মাধ্যমে সত্যতা যাচাই করে রহস্য উদ্ঘাটন করতে হবে। চলো কিংসুক, এখন যাওয়া যাক। এরপর অর্ণব ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যায়। যাবার পর অফিসার জানান রান্নাঘর থেকে ওনারা কিছু পাননি। তখন অর্ণব নিজে রান্নাঘরে ঢুকে এদিক ওদিক দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে পড়ে একটা জানলার দিকে তাকিয়ে। তারপর অফিসারকে বলে, অফিসার চলুন তো, আমরা একবার পিছনের বাগানটায় গিয়ে দেখি। যথারীতি অফিসার, কিংসুক, অর্ণব ও বাকি ফোর্স সবাই বাগানে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। বাগানটা অনেকটাই বড়, বেশ কিছু গাছের সারি পরপর যেন দল বেঁধে দাঁড়িয়ে আছে। তার মাঝেই ছোট্ট একটা পুকুর। এই বাড়িটা যেহেতু বহু পুরনো একটি পৈতৃক বাড়ি, তাই বাড়িতে বাগান পুকুর থাকাটাই স্বাভাবিক। পুকুরের একধারে আছে একটা ছোট্ট ডাস্টবিন। রান্নাঘরের জানলার থেকে পুকুরটাই সবার আগে চোখে পড়ে। পুকুরের পাশ ঘিরে রয়েছে নানান রকম গাছ, আর তারই একপাশে আছে আরেকটি ডাস্টবিন, যেটা অর্ণবের চোখে পড়ায় সে বাগানে আসার সিদ্ধান্ত নেয়। গিয়ে অর্ণব এবং বাকি সবাই হাতে গ্লাভস পরে ডাস্টবিনটা নাড়াঘাটা করতে থাকে, কিন্তু এবারেও ফল নিরাশ। কিছু না পেয়ে ওরা আশাহত হয়ে ফিরে আসার প্রস্তুতি নেয়। তার আগে এক এক করে সবাই পুকুরের জলে হাত ধুয়ে নেয়। অর্ণব যায় সবার শেষে। হাত ধুয়ে উঠে আসার সময় হঠাৎ তার চোখ যায় ঘাটের পাশে থাকা আম গাছটার গোড়ায়। সেখানে একটি কাঁচের শিশি পড়ে থাকে, যার ওপর একটা পলিথিন অর্ধ চাপা অবস্থায় থাকে।
আগের দিন রাত্রে ঝড় বৃষ্টি হওয়ায় ডাস্টবিনটা উল্টে পড়ে গিয়ে শিশিটা গড়িয়ে হয়তো গাছের গোড়ায় গিয়ে ঠেকেছে। অর্ণব তৎক্ষণাৎ গাছের গোড়ায় গিয়ে হাতে গ্লাভসটা আবার পরে ওই পলিথিনটা সরিয়ে একটা রুমালের মধ্যে শিশিটা তুলে নিয়ে নিজের পকেটে রেখে দেয়। একদিকে ভালো যে তদন্তের সময় বসু পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। তখন ঘাটের উল্টো দিকে অফিসার আর কিংসুক দাঁড়িয়ে কথা বলছিল। এছাড়াও বাকি পুলিশ ফোর্স ততক্ষণে বাগান থেকে বেরিয়ে গেছিল। তাই এই কাজটা সবার চোখের আড়ালেই অর্ণব করে। না, এখানে অফিসার বা কিংসুককে জানানোটা নিরাপদ হবে না। ঘটনাটা আড়ালে ঘটে বরং ভালোই হয়েছে। বসু পরিবারের কেউ জানতে পারলে কেসের ক্ষেত্রে সেটা অসুবিধাজনক হতে পারত। তাই থাক, যাওয়ার সময় বলবো। তারপর ওরা সবাই বাড়ি ফেরার পথে রওনা দেয়। রাস্তায় বেরিয়ে গাড়িতে বসার পর বেশ খানিকটা রাস্তা পার হলে অর্ণব পুরো ঘটনাটা অফিসার এবং কিংসুককে বলে। শিশিটা দেখে বুঝতে আর কারোর বাকি নেই যে এটাই ইথিলিন গ্লাইকস অর্থাৎ বিষের শিশি। অর্ণব শিশিটা অফিসারকে দিয়ে বলে, এই শিশিটা আপনি যত শীঘ্রই সম্ভব ল্যাবে পাঠান ফিঙ্গারপ্রিন্ট টেস্টের জন্য। পায়েসের বাটির ফিঙ্গারপ্রিন্ট আর এই শিশির ফিঙ্গারপ্রিন্ট এক কিনা এখন আমাদের সেটাই জানতে হবে। পায়েসের বাটির ফিঙ্গারপ্রিন্ট তো সন্ধ্যা দেবীর পাওয়া গেছে, আর সেটাই স্বাভাবিক। উনি সবার শেষে ওই বাটিটা ধরেছিলেন, তাই ওনার আঙুলের ছাপ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন যদি শিশিটার ফিঙ্গারপ্রিন্ট সন্ধ্যা দেবীর হয় তাহলে আমরা নিঃসন্দেহে বুঝবো উনি সন্ধ্যা দেবী, আর যদি না হয় তাহলে খুনি অন্য কেউ। দেখুন অফিসার, সন্ধ্যা দেবী ও মিনতি দেবী একে অপরের পরম শত্রু। তাই এদের মধ্যে যে কোনো একজন নিজের কাজ স্বার্থসিদ্ধির অর্থাৎ সম্পত্তি হাতানোর জন্য এই কাজটা করেছে। এদের দুজনকে টার্গেট করে চললেই আমরা খুনির হদিশ পাব। অর্ণবের কথা মতো ল্যাবটা পাঠিয়ে দেওয়া হয় ফিঙ্গারপ্রিন্ট টেস্টের জন্য। এখন শুধুই সময়ের অপেক্ষা। তখন প্রায় সন্ধ্যা। অর্ণব কিংসুকের থেকে উকিলের ডিটেলস নিয়ে জানতে পারেন উকিলের নাম অ্যাডভোকেট রাহুল বিশ্বাস। ওনার ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ণব একাই। ওনার চেম্বারে উপস্থিত হয়। তখন প্রায় রাত 8টা বাজে। চেম্বারে পৌঁছানোর পর ঠিক কী জন্য অর্ণব অ্যাডভোকেট রাহুল বিশ্বাসের সাথে দেখা করতে এসছেন তা আর বোঝার বাকি থাকলো না। অ্যাডভোকেট বললেন, বলুন মিস্টার রায়, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা মিস্টার বিশ্বাস, বসু পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগ করার জন্য ওনারা আপনাকে হায়ার করেছেন আইনগতভাবে, তাই তো? হ্যাঁ, পরের মাসেই তো শুনানির ডেট, কিন্তু তার আগে যেমন একটা ঘটনা ঘটে যাবে তা আমি ভাবতেই পারিনি। এই কেসে তদন্তের ভার আমার উপর আছে, তাই আমি ওই বাড়ির দলিলটা দেখতে চাই। আপনি একটু আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই, দলিলটা আমার কাছেই আছে। আপনি একটু বসুন, আমি ফাইলটা নিয়ে এসে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই অ্যাডভোকেট ফাইল নিয়ে এসে দলিলটা বার করে দেখান। সেখানে পরিষ্কার করে লেখা আছে, বিজয় নারায়ণ বসুর অবর্তে সম্পত্তির মালিক ওনার স্ত্রী রাধারানী বসু, এবং রাধারানী বসুর অবর্তে সম্পত্তি 2 ভাগে ভাগ হবে, যা উত্তরাধিকারী হিসেবে সমানভাবে ভাগ পাবে রাজনারায়ণ ও দেবনারায়ণ বসু। তবে বাড়ির জ্যেষ্ঠ পুত্র হিসেবে রাজনারায়ণ বসুর সম্পূর্ণ অধিকার আছে সম্পত্তি সংক্রান্ত বিষয় বা স্থাবর অংশ ভাগের সিদ্ধান্ত নেওয়ার, এবং ওনার সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গ্রাহ্য করা হবে। অর্থাৎ বাড়ির বড় ছেলে হিসাবে ওনার চাওয়ার উপর নির্ভর করছে সম্পত্তির 2 ভাগ সমানভাবে ভাগ হবে নাকি ফারাক থাকবে। দলিলটা দেখে অর্ণব মনে মনে ভাবল, তার মানে সন্ধ্যা দেবী ও মিনতি দেবীর কথাটা ঠিক। বসু পরিবারের নিয়ম অনুযায়ী সম্পত্তি ও বাড়ির চাবিকাঠির সমস্ত দায়িত্ব ও অধিকার আছে একমাত্র বাড়ির বড় ছেলে ও বড় বউয়ের ওপর। তারপর অর্ণব অ্যাডভোকেট রাহুলকে বলল, থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনি এই কেসটা হ্যান্ডেল করতে গিয়ে এমন কোনো কি সন্দেহজনক কথা জেনেছেন যেটা আমার তদন্তে সাহায্য করতে পারে? না, তেমন তো কোনো সন্দেহজনক কথা জানতে পারিনি বা শুনতেও পাইনি।
তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি, এই সম্পত্তির ওপরে বিশাল পরিমাণে লোভ রয়েছে দেবনারায়ণ বসু ও তার স্ত্রী মিনতি বসুর। আপনি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছেন? ওনারা কি নিজের মুখে আপনাকে কিছু বলেছে? না, ওনারা নিজে মুখে কিছুই বলেননি। তবে দেখুন, এই প্রফেশনে তো আজ থেকে নয়, বিগত 15 বছর ধরেই আমি প্রফেশনে আছি। মানুষের চোখ মুখ, তার আচার আচরণ, কথাবার্তা বলার ইঙ্গিত দেখে শুনে আমি বুঝতে পারি কে কি বলতে চাইছে আর কার কি চাহিদা। তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি। তবে এবার এই কথার সত্যতা খুঁজে বার করার দায়িত্ব পুরোপুরিভাবে আপনার। থ্যাংক ইউ সো মাচ। আজ আসি, তবে প্রয়োজন হলে আপনার সাথে আমি আবার যোগাযোগ করে নেব। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নমস্কার। রাত পেরিয়ে পরের দিন সকাল হলো। বিষের শিশির ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট জানা গেল। অফিসার নিজেই ফোন করে জানিয়েছিলেন যে পায়েসের বাটির ফিঙ্গারপ্রিন্ট আর বিষের শিশির ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ আলাদা। ফিঙ্গারপ্রিন্ট যে আলাদা হবেই সেটা আগে থেকে নিশ্চিত ছিল অর্ণব। তবুও রিপোর্টের মাধ্যমে আরও ভালোভাবে নিশ্চিত হয়ে গেল। যদিও এই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের কথা বসু পরিবারের কোনো সদস্যই এখনো অবধি জানে না। বেলাতে অফিসার নিজেই অর্ণবের বাড়ি এলেন। বলা যায় এক প্রকার উদ্গ্রীব হই। অফিসারের মুখে দুশ্চিন্তার ছাপ দেখে অর্ণব বসতে দিয়ে জল এগিয়ে দিয়ে বলেন, অফিসার প্লিজ জলটা খেয়ে নিয়ে শান্ত হন। 1 সপ্তাহের মধ্যে আমাদের এই কেসটা সলভ করতে হবে। ওপর মহলকে চাপ দিচ্ছে। প্রায় 3 দিন কেটেই গেল, এখনও আমরা খুনির হদিশ পেলাম না। এমন অবস্থায় কি করে শান্ত হয়ে থাকবো বলুন তো? আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমাদের কাছে মস্ত বড় প্রমাণ থাকা সত্ত্বেও আপনি কোনো স্টেপ নিচ্ছেন না কেন? হ্যাঁ অফিসার, আমি জানি, আমি যতটা সম্ভব চেষ্টা করছি। আসলে কেসটা এত জটিলতায় ভরা যে আমরা যতই গভীরে যাচ্ছি ততই অন্ধকারে হাত রাখছি। সে যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমি নয়তো যেতাম আপনার কাছে একটি ব্যাপারে কথা বলতে। কি ব্যাপার বলুন তো? অর্ণব সমস্ত কিছু অফিসারকে বিশ্লেষণ করে। অর্ণবের অ্যাডভোকেটের কাছে যাওয়া, দলিল দেখা, সব কিছু। তবে অ্যাডভোকেটের বলা শেষের কথাটা শুনে অফিসার বললেন, তাহলে কি সন্দেহের চাকাকে মিনতি বসুর দিকেই বেশি জোর দেওয়া যেতে পারে? দেখুন, আমাদের হাতে এখন মস্ত বড় প্রমাণ আছে, যেটা দিয়ে আমরা খুব সহজেই খুনিকে ধরতে পারবো। পায়েসের বাটি ও শিশির গায়ে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আলাদা। তার মানে আমরা যদি বসু পরিবারের সদস্যদের সবার হাতের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করাই, তাহলে যে কোনো একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে শিশির গায়ের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবেই। কিন্তু এই প্রমাণের সাহায্যে খুনিকে ধরতে গেলে খুনির উপর প্রমাণটি আমাদের অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেটাই করতে হবে, কিন্তু এতে সমস্যা কোথায়? দেখুন, খুনি কিন্তু বসু পরিবারেরই একজন। এখন খুনি যদি আগে থেকেই জানতে পারে যে আমরা বসু পরিবারের সবার ফিঙ্গারপ্রিন্ট নেব, তখন খুনি নিজেকে আড়াল করতে চাইবেই। সেক্ষেত্রে খুনি এমন কোনো উপায় অবলম্বন করবে যেটাই আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া অসম্ভব হয়ে পড়তে পারে। আর ওনার অবলম্বন করা উপায়টি যদি উনি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি উপস্থাপনা করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সন্দেহের ভিত্তিতে ওনাকে চার্জ করতে পারি না, সেটা আইনগতভাবে অপরাধ। তাই তখন আমাদের হাতের নাগালে এসেও কিন্তু খুনি বেরিয়ে চলে যেতে পারে, আর আমি সেটা চাই না। তাই আমি একটু সময় নিচ্ছি যাতে ঘোড়া শক্ত করে আমরা ময়দানে নামতে পারি, আর তখনই আসল খেলাটা হবে। আর সেই জন্যই আমি চাই একটা এভিডেন্স এদিক ওদিক হলেও যাতে আরেকটা এভিডেন্স আমাদের হাতের মুঠোয় থাকে। এতক্ষণ কিংশুক অর্ণবের কথাগুলো লেখালেখি করতে করতেই শুনছিল, কিন্তু নিজের উত্তেজনাকে দমিয়ে না রেখে অবশেষে জিজ্ঞেস করে ফেলল, তাহলে এখন উপায়? অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটটা জ্বালিয়ে চেয়ার থেকে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। সিগারেটের ধোঁয়ায় টান দিতে দিতেই নিজের মনে মনে নানান রকম জল্পনার জাল বুনছিল। জানলা দিয়ে বাইরের মেন রোডটা সম্পূর্ণ দেখা যায়। বাড়ির ঠিক উল্টো দিকেই একটা ওষুধের দোকান আছে। সেই ওষুধের দোকানটা দেখে অর্ণবের মাথায় একটা বুদ্ধি ঘেরে গেল। সে কিংশুককে বলল, তোমার প্রশ্নের উত্তরের কিনারা হয়তো আমি করতে পেরেছি। দেবনারায়ণ বসুর মেডিকেল শপ আছে, তাই না? হ্যাঁ, বাসু মেডিকেল শপ। খুনি বসু পরিবারের সদস্যদের মধ্যে কেউ, আর বসু পরিবারের নিজস্ব ওষুধের দোকান আছে। বাই এনি চান্স আমরা যদি দোকানে গিয়ে কোনো এভিডেন্স কালেক্ট করতে পারি? তার মানে খুনি যদি সন্ধ্যা দেবী হন, তাহলে উনি নিশ্চয়ই দেওরের দোকান থেকে বিষ কিনবেন না।
আর যদি মিনতি দেবী হন, তাহলে অনায়াসেই নিজেদের দোকান থেকে পয়জন বটল নিতে পারবে। খনির সন্ধ্যা দেবী হলে আমরা এই উপায়টাই ব্যর্থ হব, কিন্তু যদি মিনতি দেবী হন তাহলে আমরা অনেক বড় এভিডেন্স হাতে পাবো। তাই আমাদের একবার হলেও দোকানে গিয়ে যাচাই করা দরকার। কিন্তু মিনতি দেবী তো আর নিজের দোকানে নিশ্চয় বিল করাবেন না যে আমরা বিলের লিস্ট দেখে ধরতে পারবো। তাহলে বিল নাই করুক, কিন্তু পয়জন বটলটা যখন নেবে তখন নিশ্চয়ই দোকানের কোনো না কোনো স্টাফের চোখে তো পড়বেই। আর যদি সবার আড়ালেও নয়, তাহলেও সিসিটিভি ফুটেজ চেক করলেও আমরা এভিডেন্স পাবো। তাহলে চলুন, দেরি করে লাভ কি, আমরা গিয়ে সিসিটিভিটা চেক করি। না, এখন গিয়ে সিসিটিভি চেক করতে গেলে দেবনারায়ণ বসুর পারমিশন নিয়ে করতে হবে। উনি বা বাড়ির অন্য কেউ, মানে ওনার স্ত্রী মিনতি দেবীও যদি নেন, তাহলে কিন্তু তিনি অনায়াসেই বলতে পারেন এটা বিক্রি করার জন্য নিয়েছিলেন। দোকানে না হলেও বাইরের কোনো কাস্টমারকে বিক্রি করার জন্য নিয়েছিলেন। তখন কিন্তু আমাদের বলার মতো কিছুই থাকবে না। তাই আমাদের ওনাকে না জানিয়ে চেক করতে হবে। সেটা কিভাবে? যতটুকু জানি উনি রাত 8টা অবধি দোকানে থাকেন, আর দোকান খোলা থাকে মিনিমাম রাত 10টা অবধি। তাই উনি চলে যাওয়ার পরে আমরা গিয়ে চেক করতেই পারি। তবে স্টাফদের আমাদেরকে চাপে রাখতে হবে, যাতে ওরা কোনোভাবে দেবনারায়ণ বসুকে ভুলে না দেয়। সেই ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। পরিকল্পনা মতো রাত 8:30টার দিকে অফিসার সিভিল ড্রেসে কিংসুক ও অর্ণবকে নিয়ে মেডিকেল শপে যান এবং ওখানে গিয়ে স্টাফেদের সাথে ওষুধপত্র নিয়ে প্রথমে কিছু কথাবার্তা বলেন। তারপর জানতে পারেন যিনি বিলিং কাউন্টারে বসেন তিনি এই দোকানের ম্যানেজার। সেই ম্যানেজারকে আলাদাভাবে ডেকে অফিসার আর অর্ণব নিজের আসল পরিচয় দিয়ে সব ঘটনা খুলে বলেন এবং তিনি এই উপকারটা করতে রাজি হন। তিনি জানান, রাজনারায়ণ বাবু খুবই ভালো মনের মানুষ ছিলেন। উনি যেহেতু শিক্ষক ছিলেন, তাই আমার মেয়ের পড়াশোনার ক্ষেত্রে উনি আমায় অনেক রকমের সাহায্য করেছিলেন। ওনার সেই উপকার আমি কোনোদিনও ভুলব না। ওনার এই অস্বাভাবিক মৃত্যুতে আমাদের মনেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমি নিজের মন থেকে চাই যে ওনার খুনি সামনে আসুক। তাই এই কেসের তদন্তের জন্য আমি যদি কোনো সাহায্য করতে পারি, নিজেকে ধন্য মনে করব। আপনারা কোনো চিন্তা করবেন না, এই ব্যাপারে স্যার কোনো কিছুই জানতে পারবে না। এই দোকানের চাবি থেকে শুরু করে ক্যাশ কাউন্টারে বিলিং, সমস্ত টাকা পয়সার হিসেব, সিসিটিভি ফুটেজ, ওষুধের হিসেব রাখা, সমস্ত কিছুর দায়িত্ব আমার ওপরেই থাকে। তাই আমার পক্ষে সিসিটিভি ফুটেজের ক্লিপ দেওয়াটা কোনো ব্যাপারই নয়, আমি সহজেই দিতে পারবো। আপনারা শুধু একটু অপেক্ষা করুন। আর হ্যাঁ, বাকি স্টাফরা যেন সেই সময় না থাকে। ওরা জানতে পারলে স্যার খুব সহজেই জেনে যাবে। তখন কিন্তু আমার চাকরিটা। আপনি চিন্তা করবেন না, আপনার চাকরি নিয়ে কোনো টানাটানি হবে না। আপনি আমাদের সাহায্য করছেন, এটাই আমাদের কাছে অনেক। দোকানে তো আপনাকে ছাড়া আরও 3 জন স্টাফ আছে, তাদের সরিয়ে কাজটা করব কিভাবে আমরা? অর্ণব কিংসুকের কথাটা শুনে ম্যানেজারকে জিজ্ঞেস করলো, আচ্ছা, দোকান বন্ধ হয় কটায়? দোকান বন্ধ হয় 10টার সময়, তবে স্টাফেদের ছুটি হয় 9:30টায়। আমার আধ ঘন্টা পরে ছুটি হয়, তার কারণ সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে বন্ধ করে তারপরে যেতে হয়। তাহলে তো কোনো সমস্যাই রইল না। এখন বাজে 9টা আর আধ ঘন্টা। ঠিক আছে, স্টাফদের ছুটি হওয়ার পর আমরা কাজটা করব। 9:30টার পর স্টাফরা চলে গেলে ম্যানেজার সিসিটিভি ফুটেজ চেক করতে বসেন। অর্ণব ওনাকে বলেন, আপনি একটা কাজ করুন, 15 তারিখ আর তার আগের 2-3টে দিনের ক্লিপ চেক করুন। কারণ যিনি এই প্ল্যানটা করেছিলেন তিনি রাজনারায়ণ বসুর জন্মদিন জানতেন। তাই জন্মদিনের আগের শিশিটা তিনি দোকান থেকে নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আবার বেশি দিন আগেও নিয়ে গেলে সমস্যা, বাড়ির কারো হাতে পড়ে গেলে ধরা পড়ে যাবে। তবে আমার আন্দাজ অনুযায়ী নয় সেদিন সকালে নিয়ে যাওয়া হয়েছে, নয়তো 2-3 দিন আগে। বেশ, তবে শুরু করি। হ্যাঁ, তবে লক্ষ্য করবেন দোকানে বসু পরিবারের কোনো সদস্য এসে কোনো শিশি নিয়েছে কিনা, বা দেবনারায়ণ বসু নিজে কোনো শিশি নিয়েছেন কিনা। ম্যানেজার যথারীতি অর্ণবের কথা মতন কাজ শুরু করে। 12 তারিখ থেকেই ফুটেজের ক্লিপ চেক করতে থাকেন। তবে 12, 13, 14 তারিখ না পেলেও 15 তারিখ সকালের ফুটেজে ধরা পড়ে একটা বাজারের ব্যাগ হাতে দেবনারায়ণ বসু দোকানে ঢোকেন এবং তার কিছুক্ষণ পরেই
তিনি একটি তাক থেকে একটি বাক্স বের করে সেখান থেকে একটা বিষের শিশি অর্থাৎ ইথিলিন গ্লাইকোজের বোতলটা নিয়ে সেই বাজারের ব্যাগে ঢুকিয়ে নেন এবং তার কিছুক্ষণের মধ্যেই তিনি দোকান থেকে বেরিয়ে যান। যখন এই ঘটনাটি ঘটে তখন দোকানে বেশ খানিকটা ভিড় থাকায় সেই ভিড় সামলাতে ব্যস্ত ছিল স্টাফ সহ ম্যানেজার, তাই কারোর নজরেই এই বিষয়টা পড়েনি। তবে তাড়াহুড়োর চোটে সবার নজরের আড়ালে কাজটা করতে তিনি কিছুটা ঘাবড়েছিলেন, তাই সিসিটিভি অফ করতে হয়তো তিনি ভুলে যান। বিষয়টি দেখে অর্ণবের মনে পড়ে যায় রূপকের বলা কথাগুলো। অর্ণব কিংসুক ও অফিসারকে বলে, বাজারে রূপকে ছেড়ে দোকানে আসার কারণটা কি তাহলে এই ছিল? মানে? মনে করে দেখো, রূপক বলেছিল যে বাজার করতে করতেই হঠাৎ দেবনারায়ণ বসুর জরুরি ফোন আসে। তারপর উনি রূপককে বাকি বাজার করতে দিয়ে দোকানে চলে আসেন। প্রায় মিনিট কুড়ি পর তিনি আবার ফিরে যান আর বলেন স্টাফ একটা কাস্টমার হ্যান্ডেল করতে পারছিল না বলে উনি গেছিলেন। অর্ণব ম্যানেজারকে বলে, আপনি আমায় এই পেন ড্রাইভে ভিডিওটা দিন তো। ম্যানেজার ভিডিওটা দিলে ওরা বাড়ি ফিরে আসে আর অফিসার যান থানায়। বাড়ি ফিরে সারা রাত অর্ণব, কিংসুক আর মহুয়া সমস্ত ঘটনাগুলো রিমাইন্ড করতে থাকে আর পরপর সাজাতে থাকে। অবশেষে অর্ণব একটা আলোর হদিশ খুঁজে পায়। মহুয়ার ড্রেসিং টেবিলে রাখা মেকআপ কিটগুলো দেখে অর্ণবের মাথায় কি যেন একটা বুদ্ধি খেলে যায়। সে তৎক্ষণাৎ অফিসারকে ফোন করে বলে, অফিসার, আপনি বসু বাড়িতে খবর দিন, কাল সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। পায়েসের বাটির সাথে ওই শিশিটির গায়ের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হবে। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে শিশিটা আমরা কোথা থেকে পেয়েছি, বলবেন বাগান থেকে। এর থেকে বেশি কিছু বলার দরকার নাই। আর হ্যাঁ, তার সাথে সাথে ওই বাড়ি থেকে সমস্ত পাহারা তুলে দিন। কি পাহারা তুলে দেব? হ্যাঁ, আমি যদি খুব ভুল না হই তাহলে আজ পাহারা উঠে গেলে আর কাল বসু বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট টেস্টের কথা শুনে বাড়ি থেকে কেউ একজন আজ রাত্রে গোপনে বেরোবে নিজেকে বাঁচানোর জন্য, কোনো পথ অবলম্বন করতে। অফিসার অর্ণবের কথায় রাজি হয়, কারণ উনি জানেন অর্ণব কিছু বলছে মানে সে ৭-৫ ভেবেই বলছে। এদিকে পাহারা উঠে যাওয়ার পর রাত প্রায় ১১টার সময় অর্ণব আর কিংসুক বাড়ির সামনের গলির মোড়ে একটা ট্যাক্সিতে অপেক্ষা করতে থাকে। অর্ণবের পরনে একটা ময়লা শার্ট, একটি ঢোলা প্যান্ট, গলায় একটি গামছা, এছাড়াও মাথায় নকল চুল, একটা নকল গোঁফ ও নাকের কাছে বড় একটা নকল তিল। কোনোভাবে বোঝার উপায় নেই যে ইনি গোয়েন্দা অর্ণব রয়। ছদ্মবেশে নিজের ভুল পাল্টে ফেলেছেন উনি। অন্যদিকে একটা চাদর জড়ানো ভদ্রমহিলাকে গেট খুলে বেরোতে দেখেই অর্ণব ট্যাক্সি নিয়ে এগিয়ে যায়। পেছনে বসে থাকেন প্যাসেঞ্জার হিসেবে কিংসুক, যদিও সে বৃদ্ধের ছদ্মবেশে ছিল। ভদ্রমহিলাটির গন্তব্যস্থল ছিল মানিকতলা। ট্যাক্সি থামলে ভদ্রমহিলা নেমে রাস্তার ওপারে থাকা একটা টালির চালের বাড়িতে ঢুকলেন। পিছু নিল অর্ণব আর কিংসুক। গরমকাল থাকায় ঘরের জানলাটা খোলা থাকলেও পর্দা ফেলা ছিল, তাই জানলার পেছনে গিয়েই দাঁড়ালো ওরা। তারপর পর্দা হালকাভাবে সরিয়ে যা দেখতে পেল সেটাই অর্ণব আন্দাজ করেছিল। পুরো ঘটনাটা কিংসুক তার ফোনে ভিডিও রেকর্ড করে নিল। তারপর অর্ণব আবার ট্যাক্সিতে গিয়ে বসলো আর কিংসুক অন্য একটা গাড়ি করে বাড়ি ফিরে গেল। সেই গাড়িটা ওখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই এসছিল, যদিও এটা অর্ণবের প্ল্যান ছিল, কারণ ভদ্রমহিলাটি ওই ট্যাক্সিতেই ফিরবে বলে জানিয়েছিলেন। ট্যাক্সিতে এসে বসার পর দুটি হাত চাদরের ভেতরে লুকানো দেখেও অর্ণব কিছু বলল না। বসু বাড়িতে মহিলাটিকে ছেড়ে দিয়ে সে বাড়ি ফিরে গেল। পরদিন বেলায় কিংসু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কালকের তোলা এই ভিডিওটা নিয়ে তুমি ঠিক কি করবে? মানে এই কেসের সাথে ভিডিওটার কি সম্পর্ক? সম্পর্ক তো একটা আছে, তবে সম্পর্কের ভেদটা আমায় করতে হবে, কিন্তু কি করে করি? চা খেতে খেতেই অর্ণব পাইচারি করতে করতে ভাবতে লাগলো। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 10টা বাজে। বসু বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো কিংসুক ও অর্ণব। অফিসার ডাইরেক্ট থানা থেকেই আসবেন, তাই ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পথে অর্ণব হঠাৎ করেই নেমে গেল। কিংসুক জিজ্ঞেস করলো, এ কি দাদা, তুমি আবার যাচ্ছ কোথায় এখন? তুমি যাও বসু বাড়িতে, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। কিংসুক আর কোনো কথা বাড়ায় না,
কারণ সে জানে দাদা এই সময় কোথাও যাচ্ছে মানে কেসের রহস্য ভেদের জন্য মূল্যবান রত্ন খুঁজতেই যাচ্ছে। তাই কিংসুক যথারীতি বসু বাড়িতেই চলে যায়। এদিকে অর্ণব তার বহু পুরনো বন্ধু বিজয় দাসের বাড়িতে উপস্থিত হয়। যদিও পুরনো বন্ধুর সাথে দেখা করার একটা বিশেষ কারণ ছিল বটে। বিজয়ের বাড়িতে যাওয়ার পর বিজয় সাদর আমন্ত্রণ জানিয়ে অতিথি আপ্যায়ন করতে গেলে অর্ণব বলে, বিজয়, তুই এত ব্যস্ত হোস না, আমি একটা বিশেষ দরকারে তোর কাছে এসেছি। তুই আমায় সাহায্য করলে সেটাই আমার কাছে অনেক হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বল না, কি সাহায্য চাই তোর? আচ্ছা, তুই তো কেমিস্ট্রি স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, সে তো তুই জানিসই। হ্যাঁ, জানি বলেই তো তোর কাছে ছুটে এলাম। এই কেসটা কি বল? অর্ণব তখন কেসটা সম্পূর্ণ বিশ্লেষণ করে বলে। বিজয় মন দিয়ে সবটা শুনে বলে, আহা, আমি যখন আছি তোর চিন্তা করার কোনো দরকার নেই। তুই নিজেই কেসটা সলভ করতে পারবি। শুধু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? হাইড্রোফ্লুরিক অ্যাসিড, এটা সাধারণত ল্যাবরেটরিতে পাওয়া যায়। তুই এই অ্যাসিডটা ব্যবহার করতে পারিস, এতেই কাজ হবে। আমি তোকে একটা ল্যাবের ঠিকানা দিচ্ছি, তুই ওখানে গিয়ে আমার কার্ডটা একবার দেখাস। দেখলে তুই সহজেই অ্যাসিডটা নিতে পারবি। থ্যাংক ইউ রে, আজ আসি, তবে পরে কথা হবে। অর্ণব সেখান থেকে বেরিয়ে ল্যাবরেটরিতে যায় এবং সংগ্রহ করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ততক্ষণে অফিসার ও তার ফোর্স নিয়ে কিংসুক পৌঁছে যায় বসু বাড়িতে। অপেক্ষা করতে থাকে অর্ণবের আসার। বাড়ির ড্রয়িং রুমে বসে আছে বসু পরিবারের সকল সদস্য। কিছুক্ষণের মধ্যেই হাজির হয় অর্ণব রয়। অর্ণব আসার পর নিয়ম অনুযায়ী অফিসার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাহায্যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শুরু করেন পরিবারের সকল সদস্যদের। প্রথমে সন্ধ্যা দেবী, তারপর রূপক, রূপালী, দেবনারায়ণ ও শেষে পালা আসে মিনতি দেবীর। মিনতি দেবী এতক্ষণ নিজের শাড়ির আঁচলের ভেতর হাত লুকিয়েছিলেন। ফিঙ্গারপ্রিন্ট টেস্টের জন্য বাধ্য হয়েই তাকে হাতটা বের করতে হয়। তারপর সবাই অবাক হয়ে যায় এক অদ্ভুত দৃশ্য দেখে। মিনতি দেবীর হাত পোড়া, চামড়া পুড়ে ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে, এমনকি হাতের রেখাও স্পষ্ট নেই। এমন অবস্থায় অর্ণব বলে, কি, আপনার হাত এমন করে পুড়লো কি করে? মিনতি দেবী কেঁদে কেঁদে বলেন, আসলে কালকে রাত্রে দুধ গরম করতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তারপর দুধ উতলে যাওয়ায় তাড়াতাড়ি করে নামতে গিয়ে ভারসাম্য হারাই, যার ফলে হাতের মধ্যে গরম দুধ পড়ে যায় আর তারপর এমনভাবে পুড়ে যায়। কথাটা শুনেই সন্ধ্যা দেবী বলেন, কি রে মিনতি, তুই তো আমায় ডাকিসনি? রাত্রে কখন হয়েছে? দিদি ভাই, তুমি তো জানোই রোজ রাত্রে রূপলি দুধ খায়। প্রতিদিনের মতো কালকেও দুধ গরম করতে গেছিলাম। ওই তখন হবে রাত 11টা। তোমরা তখন শুয়ে পড়েছিলে। এমনি তোমার ওপর অনেক ধকল যাচ্ছে, তাই আর তোমায় কিছু জানাইনি। তাহলে এখন কি হবে? চামড়া পোড়ায় তো আর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব নয়। নেওয়া যাবে, কিন্তু কি করে? হাতের কোনো রেখাই যে স্পষ্ট নেই। সেটা আপনারাই দেখুন না কি করে হয়। অর্ণব একজন পুলিশকে বলে গাড়ি থেকে একটা ব্যাগ আর একটা ট্রে নিয়ে আসতে। যথারীতি পুলিশ নিয়ে এলে ব্যাগ থেকে একটা বড় কাঁচের শিশি বের করে এগিয়ে যান মিনতি দেবীর সামনে। মিনতি দেবীর ততক্ষণে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। উনি কাঁপা কাঁপা গলায় বললেন, কিন্তু আপনি কি করতে চাইছেন বলুন তো? এই পোড়া হাতে আপনি কিভাবে প্রিন্ট নেবেন? দেবনারায়ণ বাবু উত্তেজিত হয়ে একই প্রশ্ন করলেন অর্ণবকে। দেবনারায়ণ বাবু কথা বলার সময় মিনতি যখন দেবনারায়ণ বাবুর দিকে তাকান, তখন অর্ণব মিনতির হাতের ওপর শিশি থেকে একটা তরল ঢেলে দেন। সঙ্গে সঙ্গে মিনতি দেবী চিৎকার করে ওঠে, এটা কি করলেন আপনি? আপনি কিন্তু এগুলো ঠিক করছেন না। আপনি কি মনে করেছেনটা কি? হ্যাঁ, গোয়েন্দা বলে কি যে কোনো কিছু করতে পারবেন? বাড়ির মধ্যে ঢুকে আপনি আমার স্ত্রীর হাতে এটা কি ঢেলে দিলেন? অফিসার, আপনি সামনে দাঁড়িয়ে আছেন, তা সত্ত্বেও এসব কি যাতা হচ্ছে? আপনি কি কিছুই বলবেন না? আপনি শান্ত হন দেবনারায়ণবাবু, আমি ব্যাপারটা দেখছি। অর্ণববাবু, আপনি এসব কি করছেনটা কি?
কিছুই তো বোঝা যাচ্ছে না। আমি সমস্ত কিছু বুঝিয়ে বলছি, শুধু একটু ধৈর্য ধরে আমার কথাগুলো মন দিয়ে শুনুন আপনারা সবাই। তার আগে মিনতি দেবীকে আমি কিছু প্রশ্ন করতে চাই। তো মিনতি দেবী, আপনি বললেন কাল রাত 11টার সময় আপনি দুধ গরম করছিলেন, অর্থাৎ আপনি বাড়ি ছিলেন, কি তাই তো? হ্যাঁ ছিলাম তো। কিন্তু আমি যদি বলি আপনি বাড়ি ছিলেন না, কাল রাত 11টার সময় আপনি আপনার বোনের বাড়ি অর্থাৎ মানিকতলায় আপনার বাপের বাড়িতে গেছিলেন। এই কথা শুনে দেবনারায়ণ বসু চিৎকার করে বলেন, কি সব যাতা বলছেন আপনি? ও তো কাল বাড়িতেই ছিল। আপনি দয়া করে ভুল বকা বন্ধ করুন। কেস সলভ না করতে পারলে বলে দিন আপনি পারবেন না, কিন্তু ভুল ভাল কারোর নামে অ্যালিগেশন আনবেন না। প্রথমত, আমি কেস সলভ করতে পারি কি না পারি সেটা নয়, আমার উপরে ছেড়ে দিন। আর দ্বিতীয়ত, আমি কথা বলছি মিনতি দেবীর সাথে, সেখানে আর কেউ কোনো কথা বলুক সেটা আমি চাই না। অর্ণব মিনতি দেবীর দিকে তাকাতে উনি তখন বলেন, না, আমি কাল বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। আচ্ছা বেশ, তবে তাই। তাহলে আপনারা সবাই একটা ভিডিও দেখুন, দেখে বলুন তো ভিডিওতে থাকা মহিলাটি যদি মিনতি দেবী না হয় তাহলে কে? অর্ণব কিংসুকের হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওটি চালায়। সেখানে দেখা যায় একটা ঘরে দুটো মহিলা উপস্থিত। একজন অবিবাহিত মহিলা আর একজন বিবাহিত মহিলার দুটো হাত মেকআপ করছে। মেকআপের সমস্ত সামগ্রী সেখানেই ছিল, যেগুলি দিয়ে ওই অবিবাহিত মহিলাটি বিবাহিত মহিলাটির হাত মেকআপ করে দিচ্ছে। তারপর ভিডিওটি জুম করে দেখান যে মেকআপটি করার শেষ হওয়ার পর হাতের চামড়ার অবস্থা ঠিক কীরকম দাঁড়ায়, যেটি বর্তমানে মিনতি দেবীর হাতের চামড়ার অবস্থার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। ভিডিওটি দেখে মিনতি দেবী চিৎকার করে বললেন, না না, হে হতে পারে না, এটা আমি নই, এটা আমি নই। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আর বোঝাও যাচ্ছে এটা আপনি, আর ওই অবিবাহিত মহিলাটি আপনার বোন। আপনি বোধহয় ভুলে গেছেন আপনি চাদর মুড়ি দিয়ে গোটা পথ গেলেও গরমের কারণে আপনি বাড়ির ভেতরে চাদর খুলে ফেলেছেন। আপনি ধরা পড়ে গেছেন মিনতি দেবী, আপনি সেটা স্বীকার করুন। এছাড়াও আমার কাছে আরো কংক্রিট এভিডেন্স আছে যা দিয়ে আমি আবারও প্রমাণিত করতে পারি যে আপনি আসল খুনি। না, আমি খুনি নই, পায়েসে বিষ আমি মেশাইনি। সেদিন দিদিভাই ঠাকুর ঘরে পায়েসের বাটি নিয়ে গিয়েছিল পুজোর জন্য, তখন ঠাকুর ঘরে কেউ ছিল না, তাই এটা সোজা হিসেব যে বিষ দিদিভাই মিশিয়েছে। এটা আমি আগেই সন্দেহ করেছিলাম, আর সেই সন্দেহের কথা আমি আপনাকে বলেছি। তারপরেও আপনি কি করে আমায়? সন্ধ্যা দেবী ঠাকুর ঘরে পায়েসের বাটি নিয়ে গেলেও পায়েসটা গ্যাস থেকে নামিয়ে বাটিতে ঢেলেছেন আপনি মিনতি দেবী। এখন এটাও কি আপনি অস্বীকার করবেন? হ্যাঁ, আমি নামিয়ে ঢেলেছি বাটিতে। তার মানে তো এটা নয় যে আমি বিষ মিশিয়েছি। তাহলে বলুন তো, আপনার স্বামী দেবনারায়ণ বসু ঠিক 15 তারিখ বেলায় বাজার করতে গিয়ে রূপককে বাজারে একা রেখে দোকানে গিয়ে বক্স থেকে সবার আড়ালে ইথিলিন গ্লাইকল মিশিয়ে শিশির বোতল বার করে নিজের বাজারের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন কেন? এছাড়াও বাড়িতে এসে বাজারের ব্যাগ সন্ধ্যা দেবী নয় বরং আপনার হাতেই কিন্তু উনি দিয়েছিলেন। কে দেবনারায়ণ বাবু? হ্যাঁ, যাতে পৃথক ফল হয় কেন? আপনি উত্তর দিন। প্রশ্নটা আমি আপনাকেও করছি, বলুন কেন? কি সব যাতা বলছেন? আমি আমার নিজের দোকান থেকে লুকিয়ে কোনো কিছু নেবই বা কেন? আর যদি নিয়েও থাকি তবে তা বাইরের কাস্টমারকে বিক্রি করবার জন্য। আর এর থেকেও বড় কথা যে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি এত বড় এলিগেশন আনছেন আমার উপরে? আচ্ছা, জানতাম মানবেন না। এবার তাহলে আসি প্রমাণের বিষয়ে। বলে রাখা ভালো, একটা প্রমাণ নয়, ধামাকাতার দুটো প্রমাণ আমি পেশ করব সবার সামনে। অর্ণব প্রথমে কিংসুকের থেকে ল্যাপটপটা নিয়ে পেন ড্রাইভ পুট করে ভিডিওটি চালু করে, যেখানে দেখা যাচ্ছে 15 তারিখ বেলায় দেবনারায়ণ বসু দোকানে যায় এবং যখন স্টাফেরা কাস্টমারদের ওষুধ দিতে ব্যস্ত থাকে ঠিক তখনই একটা তাক থেকে একটা বক্স বার করে ইথিলিন গ্লাইকোজের শিশিটা নিয়ে নিজের ব্যাগে ভরে নেন, আর তারপরেই তিনি দোকান থেকে বেরিয়ে যান। এই পুরো ঘটনাটি স্টাফেরা দেখতে পাননি, অর্থাৎ তাদের চোখের আড়ালেই ঘটে। এরপর টহল পুলিশের হাত থেকে সেই ট্রেটা নিয়ে নেন তিনি, যেটি একদিকে আছে একটা পোড়া ঝলসানো মুরগির মাংস ও আরেক দিকে আছে কাঁচা মুরগির মাংস। দুটো মাংসের ওপর অর্ণব এই তরলটি ঢেলে দেয়। তারপর সে বলে, আসুন একটু বিজ্ঞান খেলি। হ্যাঁ, দেখুন আমার হাতে এখন যেটা আছে সেটা হলো হাইড্রোফ্লুরিক অ্যাসিড।
এটি একটি বিষাক্ত রাসায়নিক যৌগ। এর ধর্মই হলো পোড়া মাংসের উপর এই তরলটি ঢালা হলে তার কোনো বর্ণ বা রং পরিবর্তন হয় না, কিন্তু কাঁচা মাংসের উপর এই তরলটি ঢালা হলে তার বর্ণ বা রং পরিবর্তন হয়ে হালকা সবুজ রঙের হয়ে যায়। এবার দেখুন তো মিনতি দেবীর হাতের চামড়ার রং একটু হালকা সবুজ হয়ে উঠছে কিনা। অর্ণবের কথা শুনে অফিসার ও কিংসুক তার সাথে বাড়ির সবাই মিনতির হাতের দিকে তাকিয়ে দেখল যে সত্যি মিনতির হাতের চামড়া সবুজ হয়ে উঠেছে। অর্ণব হাতে গ্লাভস পরে চামড়াগুলো ছিঁড়ে তুলতে থাকে। কিছুক্ষণের মধ্যে নকল মেকআপ করা চামড়াটি উঠে চলে আসে। হাতের চামড়া ও রেখা স্পষ্ট দেখা যায়। এরপর অর্ণব বলে, আশা করি এবার সবাই বুঝতে পেরেছেন আমি কেন তরল পদার্থটি মিনতি দেবীর হাতের উপর ঢেলেছি। কি মিনতি দেবী, এখন তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়াই যায়, হ্যাঁ কি বলেন? মিনতি দেবী ধরা পড়ে গেছে, আর তার কোনো পালাবার পথ নেই বুঝে তিনি হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলেন, হ্যাঁ, আমি এ কাজ ইচ্ছে করে করিনি। বিশ্বাস করুন, অনেক জ্বালায়, কষ্টে, ঘৃণায় এই কাজ আমি করেছি। আমার মেয়ে রূপালী আর বোনের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি কাজ করেছি। আমি মনে করি আমার এতে কোনো দোষ নেই। আপনি কেন এ কাজ করেছেন একটু বিশ্লেষণ করে বলুন তো মিনতি দেবী। আমি এর আগেও বলেছি, এই বাড়ির চিরাচরিত পৌরাণিক নিয়ম অনুযায়ী সম্পত্তির মালিক বা মালকিন হয় বাড়ির বড় ছেলে আর বড় বউ। তাদের দয়ায় আমরা হয়তো কিছুটা অংশ ভাগ পেতাম, কিন্তু আমার বোন আর আমার মেয়ের ভবিষ্যৎ জীবনের কথা ভেবেই আমি এই পুরো বাড়ির সম্পত্তি চেয়েছিলাম, যা বিক্রি করে অনেক টাকা পাবো, যেটা দিয়ে আমি একটা নতুন ফ্ল্যাট কিনতাম আর বাকি টাকা বোন আর মেয়ের ভবিষ্যতের কাজে লাগাতাম। দিদিভাইয়ের বাপের বাড়ির অবস্থা সম্পন্ন, তারপর দিদিভাই বাবা মার একমাত্র মেয়ে, দাদাভাই স্কুল টিচার, কোনোভাবেই অভাব তাদের নেই। কিন্তু আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বোন ছাড়া আর কেউ নেই। আমার স্বামীর ওই একটি মাত্র ঔষধের দোকান, সেখান দিয়ে যা ইনকাম হয় তাতে দুবেলা দুমুঠো টেনে টুনে চলে। মাথার ওপর দুটো মেয়ের দায়িত্ব, কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি হাঁড়ি আলাদা করার কথা বললে দাদা বলল, বাড়ির নিয়ম অনুযায়ী একই বাড়িতে হাঁড়ি আলাদা করা যাবে না। সেক্ষেত্রে দাদা সিদ্ধান্ত নিল বাড়ি আলাদা করে হাঁড়ি আলাদা করা হবে। এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইলাম না। দাদা আর আমার স্বামী মিলে উকিল ঠিক করে সিদ্ধান্ত করে নিলেন, উইল অনুযায়ী বাড়ির সমান ভাগে ভাগ হবে, তবে সেটা যদি দাদাভাই চায়। যদি চায়, এই কথাটার ওপর কোনো বিশ্বাস ছিল না আমার। মনে আশঙ্কা ছিল, দাদাভাই চাইলেও যদি দিদিভাই না চায় সমান ভাগে ভাগ করতে, যদি আমরা কম অংশ পাই তখন কি হবে? পরের মাসে শুনানির ডেট, তার আগেই আমায় কিছু একটা করতে হতো, কিন্তু কি করব ভেবে পাচ্ছিলাম না। তার মধ্যেই রূপালী ও রূপক বলে উঠল এবারেও প্রতি বছরের মতো দাদাভাইয়ের জন্মদিন পালন করবে। আর দাদাভাইয়ের জন্মদিন প্রতি বছর দিদিভাই নিজের হাতে পায়েস রান্না করে সেই পায়েস ঠাকুরের কাছে পুজো দিয়ে ভোগ হিসেবে দাদাভাইয়ের মুখে তুলে দেয়। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ভাবলাম এখন দাদাভাইকে শেষ করে দিই, তারপর পরের মাসে শুনানির ডেটের আগে সুপারি কিলার দিয়ে দিদিভাইকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আমার এক বন্ধু সুপারি কিলার, তাই আমার কাজটা করতে কোনো অসুবিধা হবে না। আর পড়ে রইল রূপক, ও তো বাচ্চা ছেলে, ও আমার কোনো পথ আটকাতে পারবে না। 14 তারিখ রাত্রে আমি আমার স্বামীকে পরিকল্পনাটা বললাম। পরের দিন সকালে বাজারে যাওয়ার পথে এক ফাঁকে দোকানে গিয়ে শিশিটা নিয়ে আসে। বিকালে দিদিভাই পায়েস রান্না করার পর স্নান করতে গেলে আমি তখন পায়েস নামিয়ে সবার জন্য আলাদা করে তুলে রেখে ভোগের জন্য বাটিতে পায়েস ঢেলে তাতে বিষ মিশিয়ে দিই। বোতলটা আমার কাপড়ে আঁচলে মুড়তে যাব,
ঠিক এমন সময় পেছন থেকে রূপক আমায় ডাকতে ডাকতে রান্নাঘরের ভেতরে ঢুকে আসে, আর আমি ভয়ে পেয়ে তাড়াতাড়ি জানালা দিয়ে শিশিটি ফেলে দিই বাগানের ডাস্টবিনে। ভেবেছিলাম পরে বাগানে গিয়ে কুড়িয়ে নিয়ে বাইরে ফেলে দেব, কিন্তু তার আগেই বাড়িতে পুলিশ পাহারা বসিয়ে দেওয়া হলো। তার কারণে আর কিছু করতে পারিনি। আপনারা যখন বাগানে গেছিলেন আমি জানতাম আপনি শিশিটা পাবেন। পরে অফিসার নিশ্চয়ই ফিঙ্গারপ্রিন্ট টেস্টের কথা বলবেন, তাই আমি প্ল্যান করি আমার বোন যেহেতু মেকআপ আর্টিস্ট, তাই তার সাহায্যে হাতের চামড়া পোড়া ঝলসানো চামড়াতে রূপান্তরিত করতে। এই সুযোগে রাত্রে বেরিয়ে গেলাম বোনের বাড়িতে। আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবটা আপনি বলেন, আমি আর কি বলবো? হ্যাঁ, তারপর আমি বলছি। যে ট্যাক্সিতে আপনি গেছেন আর এসেছেন সেটা আমারই ট্যাক্সি, এবং ড্রাইভার হিসেবে আমিই ছিলাম, আর প্যাসেঞ্জার হিসেবে ছিল আমার ভাই কিংসু। আমরাই এই ভিডিওটি তুলি প্রমাণ হিসেবে। আসলে আমি আন্দাজ করেছিলাম আপনি এরকমই কিছু একটা করবেন, তাই আমি পুলিশ পাহারা তুলে দিতে বলেছিলাম। এবার আশা করি সবার মনের সব জটিলতা ছেড়ে গেছে। অফিসার, আপনি দেবনারায়ণ বাবু ও মিনতি দেবীকে অ্যারেস্ট করুন। এরই মধ্যে সন্ধ্যা দেবী মিনতি দেবীর সামনে এসে একটি চড় মেরে বললেন, শুধুমাত্র সম্পত্তির লোভের জন্য আমার স্বামীকে তুই মেরে ফেললি? আরে আরে, তোর দাদা ভাই তো উকিলের সাথে কথা বলেই নিয়েছিল যে সম্পত্তি সমান ভাগে ভাগ হবে। তোর তোর এত লোভ যখন, তুই বলতে পারতিস আমরা আমরা পুরো সম্পত্তি তোর নামেই করে দিতাম। আজ আজ তোর জন্য আমার শাঁখা সিঁদুর উঠে গেছে। রূপক ওইটুকু বাচ্চা ছেলে, সে আজ বাবা হারা। যে দাদা ভাই তোদের এত ভালোবাসতো, তার ভালোবাসার এই পরিণতি দিলি তুই। না, তোর কোনোদিনও ভালো হবে না রে মিনতি, কোনোদিনও ভালো হবে না, এই আমি বলে দিলাম। আমায় ক্ষমা করো দিদি ভাই, আমার অতিরিক্ত লোভ আজ আমায় এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। অবশেষে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল দেবনারায়ণ বসু ও মিনতি বসুকে। এছাড়াও অফিসার শেষে অর্ণবকে আনন্দ সহকারে বললেন, থ্যাংক ইউ মিস্টার অর্ণব, আপনি না থাকলে যে কি হতো। এবারের মতো আমার চাকরিটা বেঁচে গেল। অর্ণব হাসতে হাসতে বলল, এটা আমার কাজ এবং দায়িত্ব। আমি যে আপনার আর ভাইয়ের সহযোগিতায় সফল হয়েছি, এটাই আমার কাছে অনেক। আজ আসি তবে, আবার পরে দেখা হবে। নমস্কার। চলো কিংসু, যাওয়া যাক। বাড়ি ফেরার পর সন্ধ্যায় চা জল খাবার সহযোগী অধীর আগ্রহে মহুয়া খুনের রহস্যভেদের গল্প শুনতে বসে অর্ণব ও কিংসুকের সাথে। পুরো ঘটনা শুনে মহুয়া বলে, কি বলেছিলাম তো, সর্ষের মধ্যেই এই ভূত লুকিয়ে আছে। মিলল তো আমার কথা? হ্যাঁ রানী, তোমার কথাই সত্য। কেস সলভ তো হলো, এরপর কি হবে? তোমার বিয়ের বাকি কেনাকাটা শুরু হবে। আবার? বারবার। এতক্ষণ ধরে শুনছিলেন বিষক্রিয়ায় মৃত্যুর কিনারা মধুরিমা সেনের কলমে। আপনাদের উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে জানান। কেমন লাগলো আজকের নিবেদন সেটাও জানান, এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে। ফিরবে কিংবদন্তি খুব শীঘ্রই আপনাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।